প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদের লেকচার নাম্বার 3 তে পদার্থবিজ্ঞানে। গত দুইটি ক্লাসে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করেছি। প্রায় মোটামুটি বলা যায় এই অধ্যায়ের বেসিকটা অর্ধেক পরিমাণ শেষ হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের যাবতীয় যত বেসিক আছে সবগুলো শেষ করে ফেলবো। নেক্সট দিন থেকে আমরা টাইপ ভিত্তিক সিকিউ এবং এমসিকিউ করা কিন্তু স্টার্ট করে দিব। সো আজকে চলো শুরু করি আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি কি ক্লাস হচ্ছে? আজকের ক্লাসটি হচ্ছে পদার্থবিজ্ঞানের লেকচার নাম্বার 3 এর উপর কিন্তু ক্লাসটি হচ্ছে। ওকে, সো এইখান থেকে দেখো আজকে কিন্তু সানডে 7 জুলাই সানডে। 7 জুলাই সানডে অনুযায়ী এই যে সকাল 8টা বাজে যে ফিজিক্স ক্লাসটি হওয়ার কথা ছিল সেই ক্লাসটি কিন্তু তোমরা এখন করতেছো। এখন দেখো গত ক্লাসে আমরা কি কি পড়েছিলাম? আমরা দূরত্ব পড়েছিলাম, সরণ পড়েছিলাম এবং দূরত্ব এবং সরণ দেখেছিলাম, দ্রুতি দেখেছিলাম, বেগ দেখেছিলাম, সুষম বেগ এবং অসম বেগ কি সেটা দেখেছিলাম এবং ত্বরণ থেকে আজকে আমরা শুরু করব। কিন্তু তার আগে আমার একটা ছোট ভাই এমডি রাকিব, তুমি কমেন্ট করেছো যে ভাই আমি সরণ এবং যে দূরত্ব, ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট, এই দুইটা টপিক বুঝি নাই। এই দুইটা টপিক তো খুবই সিম্পল ছিল, কি বুঝো নাই ভাইয়া? তাও তুমি যেহেতু বুঝো নাই, আমি এই বিষয়টা তোমাকে আর একটু বুঝিয়ে দিই। দেখো, সরণ বা ডিসপ্লেসমেন্ট কি জিনিস আগে দেখো। একটা জিনিসের সাথে তুমি পরিচিত আছো, যে একটা জিনিসের সাথে পরিচিত আছো সেটা হচ্ছে ভেক্টর, আর আরেকটা জিনিসের সাথে কি তুমি পরিচিত আছো সেটা হচ্ছে স্কেলার রাশি। একদম লেকচার 1 দেখবা, যদি এটা না বুঝো লেকচার 1 দেখবা। লেকচার 1-এ আমি বিস্তারিত আলোচনা করছি রাশি কি, ভেক্টর রাশি কি, স্কেলার রাশি কি। সো দেখো, ভেক্টর রাশি কি? যে রাশিকে প্রকাশ করতে তোমার দিকের প্রয়োজন হবে, মানে সরাসরি একটা দিক বুঝাবে। ধরো এই যে তুমি কোনো একটা যদি নির্দিষ্ট দিকে যাও তাহলে সেটা হচ্ছে কি বলতো, ভেক্টর রাশি। মনে করো এই যে এই পজিশন থেকে তুমি যদি এই পজিশনে চলে যাও, তাহলে সোজাসুজি যদি যাও তাহলে এটা হচ্ছে কি দিক। এই যে মানের সাথে সাথে ধরো গেলা কত মিটার, এই যে 5 মিটার তুমি ধরো গেলা, হ্যাঁ, এইখান থেকে এখানে তুমি 5 মিটার গেলা এবং এই যে ধরো এটা হচ্ছে তোমার উত্তর দিক আর এটা হচ্ছে তোমার দক্ষিণ দিক। এই যে তাহলে বললা উত্তর থেকে দক্ষিণ দিকে একদম সোজাসুজি 5 মিটার গেলা। তাহলে এই যে দিকের উল্লেখ করলাম না, যেটার সাথে এই রাশিটাকে কি বলতে পারো বলো তো তুমি? ভেক্টর রাশি। আর স্কেলার রাশি কি? স্কেলার রাশি কোনো দিক নেই। এই যে একটা কলমের উদাহরণ দিয়ে তোমাদের আমি বুঝাইছিলাম যে এটা ধরো একটা তোমার কলম, হ্যাঁ, এই কলমটা দিয়ে তুমি ধরো লিখো। এখন এই কলমটার দৈর্ঘ্য ধরো হচ্ছে 20 সেন্টিমিটার, এই কলমটার দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। এখন কি তোমার এখানে দিকের বলার প্রয়োজন আছে 20 সেন্টিমিটার? না, এটা একটা কি রাশি বলতো? স্কেলার রাশি। তো এখানে সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্যটা কোথায়? সরণ, এই যে দেখো সরণ একটা কি রাশি বলতো? এই যে সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। সো ভেক্টরের মধ্যে আসবে সরণ, আর এখানে আসবে কি বলতো? এই যে দূরত্ব একটা কি রাশি বলতো? দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে সরণ আর ভেক্টরের মধ্যে প্রথম পার্থক্য যেটা তুমি বুঝতে পারতেছো, সরণ একটা তোমার ভেক্টর রাশি আর দূরত্ব হচ্ছে কি একটা স্কেলার রাশি। ওকে, এখন জাস্ট দেখো, মনে করো আমি কি বলছি ভাইয়া, এই যে ধরো এই যে এইখানে মনে করো একটা এ বস্তু ছিল, যেটা কালকের গত দিনের উদাহরণে তোমাদের আমি বুঝাইছিলাম। তো এখানে ধরো কি ছিল, একটা এ বস্তু ছিল, হ্যাঁ, এই যে এই বক্সটাকে আমি ধরলাম একটা এ বস্তু। তো এইখানে আবার একটা বক্স যদি আমি কল্পনা করি, তাহলে এই বক্সটাকে আমরা কি বলতে পারি বলতো? বি। এ স্থান থেকে বি স্থানে তুমি যেতে চাও, সেইটা যদি একদম তুমি ন্যূনতম, আচ্ছা এক তো কিভাবে যাইতে পারো বলতো? এই যে তুমি ঘুরে ফিরে যাইতে পারো। ধরো এদিক থেকে এদিকে গেলা, এখান থেকে এদিকে গেলা, আবার এখান থেকে এদিকে গেলা, এই যে এইভাবে চলে গেলা, ঠিক আছে? সো এই যে এখান থেকে তুমি ঘুরে ফিরে চলে গেলা, তাহলে এই যে ঘুরে ফিরে চলে গেলা না, এই যে ঘুরে ফিরে যে চলে গেলা সেটা হচ্ছে কি বলতো? এই যে সেটা হচ্ছে আমাদের দূরত্ব। মানে তুমি নির্দিষ্ট দিকে গেলা না। যেমন ধরো তুমি তোমার বাসা থেকে তোমার স্কুলে যাবা, এখন তোমার স্কুল কোথায় তুমি তো নিজেই জানো। তুমি ইমাজিন করো তো, তুমি বাসা থেকে সোজা ডানেও ঘুরবা না বামেও ঘুরবা না, সোজা হেঁটে তোমার স্কুলে চলে যাবা। তো তোমার এই যে সোজা যাওয়ার জন্য তুমি যতটুকু পথ হাঁটলা একদম সোজা, সেটা হয়তো কি বলতো? সরণ। কিন্তু তুমি তো স্কুলে জীবনেও কোনোদিন এমন হয় না যে স্কুল একদম ঘর থেকে বের হয়ে, খুব কম মানুষেরই হয়, ধরে নিলাম তোমার হয় না যে ঘর থেকে বের হয়ে একদম সোজা চলে যাবা, ডানে বামে কোনো দিকে তাকাবা না, ঘুরবা না, তখন এরকম তো কখনো কোনো স্কুল হয় না। তাহলে তুমি যে স্কুলে যাও সেটা যেভাবে যে রাস্তাটা হেঁটে যাও সেটাকে তুমি সরণ বলতে পারবে না, দূরত্ব বলতে পারবে। আর যদি কারো এমন হয় যে ঘর থেকে বের হইলাম, একটুখানি হাঁটলাম, স্কুল পেয়ে গেলাম, তো যদি এরকম কারো হয় তাহলে সেটা হবে সরল। তো এই যে দেখো, তুমি ঘুরে ফিরে গেলা,
এখান থেকে এখানে গেলা, এইটা তুমি যে গেলা সেটা তুমি দূরত্ব গেলা, বাট সরণ হইতে হইলে এটাকে একদম স্ট্রেট লাইন বরাবর এখান থেকে এখানে একদম স্ট্রেট লাইন বরাবর এইভাবে যাইতে হবে। তো এই যে দেখো স্ট্রেট লাইন বরাবর তুমি যে গেলা, একদম সোজাসুজি যে স্ট্রেট লাইন বরাবর যে দূরত্বটা গেলা সেটাই হচ্ছে কি বলতো সরণ। তাহলে দূরত্ব হচ্ছে যে কোনো দিকে কোনো বস্তু অতিক্রান্ত দূরত্ব, মানে যে বস্তু যে পথ অতিক্রম করে, যে কোনো দিকে বস্তু যে পথ অতিক্রম করে হচ্ছে সেটা হচ্ছে দূরত্ব। নির্দিষ্ট দিকে কোনো একটা নির্দিষ্ট দিকে কোনো বস্তু যে পথ অতিক্রম করে সেটাই হচ্ছে কি বলতো সরণ। যে কোনো দিকে কোনো বস্তু যে পথ অতিক্রম করে সেটা হচ্ছে দূরত্ব, যেটা একটা স্কেলার রাশি, কারণ এটার কোনো নির্দিষ্ট দিক নেই। আর যে কোনো দিকে কোনো বস্তু যে পথ অতিক্রম করে সেটা যদি হয় দূরত্ব, তাহলে হচ্ছে দেখো নির্দিষ্ট দিকে কোনো বস্তু যে পথ অতিক্রম করে সেটা হচ্ছে সরণ। এই যে ধরো তুমি সাইকেল চালায়া তোমার স্কুলেই যাবা, সো এই যে এইখানে আছে মনে করো তোমার স্কুল, ঠিক আছে। এই যে আচ্ছা এখান থেকে তো তুমি যাত্রা শুরু করলো, আচ্ছা এটা তোমার স্কুল না, এটা হচ্ছে ধরো মনে করো তোমার বাসা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে তোমার সুইট হোম, এই যে সুইট হোম। এইখান থেকে তুমি হচ্ছে যাত্রা, এই যে এখান থেকে বের হয়ে সাইকেল দিয়ে যাত্রা শুরু করলে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে কিভাবে আসলা বলো তো? এই পর্যন্ত আসলা, সো এই যে এটা ধরো হচ্ছে তোমার স্কুল। তাহলে দেখো তো তুমি যে এই যে দুনিয়াদারি ঘুরে আসছো না, কোনো নির্দিষ্ট দিক বরাবর সরাসরি কিন্তু আসো নাই। সো এইটাই হচ্ছে তোমার ডিস্টেন্স বা হচ্ছে তোমার দূরত্ব। কিন্তু দেখো তুমি যদি তোমার এই বাসা থেকে স্কুলে একটা নির্দিষ্ট দিকে, এটা দেখো তো একটা নির্দিষ্ট দিক না, তাহলে এটাকে আমরা কোন দিক বলতে পারি বলতো? এটাকে আমরা বলতে পারি হচ্ছে এই যে এটা যদি আমরা ধরি উত্তর, এটাকে ধরে যদি দক্ষিণ, এটাকে ধরে হচ্ছে যদি পশ্চিম, আর এটাকে যদি আমরা ধরি পূর্ব, তাহলে দেখো তো দক্ষিণ আর পূর্ব দিকের মাঝ বরাবর না, তো আমরা বলতে পারি যে দক্ষিণ দিকের সাথে কোন একটা অ্যাঙ্গেল করা আছে। অ্যাঙ্গেল বললে তো আবার কনফিউজ হয়ে যাবা, সো অ্যাঙ্গেল বললাম না, জাস্ট এখানে দেখো উত্তর আর দক্ষিণ দিকের মাঝ বরাবর কোন একটা দিকটা কি দিয়ে বুঝাবো আমরা? দিকটাকে বুঝাবো হচ্ছে উত্তর আর দক্ষিণ এর মাঝ বরাবর কোন একটা দিক দিয়ে। ওকে, দিকটা আমরা এভাবে বুঝাবো। বুঝতে পারছো আশা করি? ওকে, সো এটা যদি বুঝে যাও, সো এই যে এটা যদি বুঝে যাও যে হচ্ছে একটা নির্দিষ্ট দিকে গেছে, ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা তো সোজাসুজি আমার এখানে আমার স্কুল থেকে সোজাসুজি রাস্তা কিভাবে হবে? ধরো আমি তোমাকে বোঝানোর জন্য বলি, দেখো নর্মালি আমরা যে সব রাস্তাঘাটে হাঁটি ওটা একদম সোজাসুজি হয় না। তো তুমি স্কুলে কি করবা? তোমার বাসা থেকে ধরো ঘুরে ফিরে স্কুলে গেছো, বাট এই যে তোমার বাসা থেকে হেলিকপ্টার দিয়ে যদি সোজাসুজি একবারে আকাশ দিয়ে চলে যাও, সেটাও কি হবে বলো তো? একটা ডিসপ্লেসমেন্ট হবে। জাস্ট তোমাকে বোঝানোর জন্য বললাম। ডিসপ্লেসমেন্ট কি বলতো? ডিসপ্লেসমেন্ট হচ্ছে নির্দিষ্ট দিকে তুমি যে দূরত্বটা যাবা সেটাই হচ্ছে কি বলতো ডিসপ্লেসমেন্ট। আর হচ্ছে এই যে ঘুরে ফিরে বা হচ্ছে তুমি যেই বরাবর যাও, তুমি এই যে এই বরাবর যদি যাও সেটাই হচ্ছে কি বলতো দূরত্ব। আরেকটা উদাহরণ দেই, মনে করো যে তুমি তোমার রুমে বসে আছো, হ্যাঁ, এই যে তুমি তোমার রুমে বসে আছো। এখন তুমি তোমার এই যে রুমের এই জায়গা থেকে ধরো হচ্ছে এইটা হচ্ছে গিয়ে তোমার এইখানে একটা টিভি আছে, এই যে টিভির রিমোটটা আনবা, ঠিক আছে। তো এই যে এখানে সোফায় বসে বসে তুমি এই যে টিভি দেখবা, তো টিভির রিমোটটা আনবা। তো টিভির রিমোটটা আনতে গিয়ে এখানে সরাসরি এখান থেকে এখানে না গিয়ে তুমি ধরো হচ্ছে ভুলে গেছো যে কোথায় তোমার যাইতে হবে, ঠিক আছে। তুমি ভুলে গেছো, ভুলে গিয়ে কি করলা? এই যে বাসা ধরো রুম থেকে বের হয়ে গেলা, রুম থেকে বের হয়ে রাস্তাঘাট ঘুরে টুরে পুরো পৃথিবী ঘুরে চলে আসলা, এসে তারপর হচ্ছে আবার রুমে ঢুকে তারপর হচ্ছে রিমোটের কাছে গেলা। তাহলে দেখো তো এই যে রিমোটের কাছে তারপরে গিয়ে রিমোট নিয়ে সেখানে বসলা, তো তোমার উদ্দেশ্য ছিল তুমি রিমোটের কাছে যাবা। তো তুমি যে এই যে রিমোটের কাছে যাওয়ার জন্য ভুলে গিয়ে দেশ দুনিয়া বাইরে টাইরে তোমার স্কুল কলেজ বন্ধুদের বাড়ি টাড়ি সবকিছু ঘুরে আবার রুমে ঢুকে রিমোটের কাছে গেলা না? তো এই যে তুমি যে যতটুকু গেলা সেটাই হচ্ছে কি তোমার দূরত্ব। বাট 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 তুমি যদি এখান থেকে সরাসরি এভাবে রিমোটের কাছে চলে যাইতা, সেটা হয়তো কি তোমার সরণ। ওকে, সো মানে কোনো তোমার উদ্দেশ্য হচ্ছে, দেখো আমরা কি করি, যেখান থেকে যাত্রা শুরু করি আর কোনো একটা স্থানে গিয়ে পৌঁছাই, তো সেই দুইটা স্থানের মাঝে ন্যূনতম যেই পথটা অতিক্রম করা যায় নির্দিষ্ট দিকে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আর তুমি যেই দিকে সে ইচ্ছা যাও, যে কোনো ডিরেকশনে যাও, গিয়ে যদি ওই একই প্লেসে পৌঁছাও সেটা হচ্ছে ডিস্টেন্স। ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স আশা করি আজকে বুঝছো তুমি, অনেকভাবেই বোঝানোর চেষ্টা করলাম। তারপরে যদি না বুঝো তাহলে আবার কমেন্ট করো, ঠিক আছে।
আচ্ছা, আর এখান থেকে জাস্ট একটু ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট সার্কেলের ক্ষেত্রে এটা তোমাদের এমসিকিউ এর জন্য খুবই 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 আসে, ঠিক আছে? তোমাদের এমসিকিউ এর জন্য খুব আসে। সো এটা যারা আগের দিন বুঝছো তারাও একটু দেখো, ঠিক আছে? যারা আগের দিন বুঝছো তারাও একটু এটা দেখো। সো দেখো, এই যে মনে করো এটা হচ্ছে তোমার একটা বৃত্ত, হ্যাঁ, এইটা একটা কি তোমার বৃত্ত। তো তোমার উদ্দেশ্য হচ্ছে তুমি এইখান থেকে, দেখো তোমার উদ্দেশ্য হচ্ছে তুমি এই যে এই জায়গা থেকে এই যে এই জায়গাটায় গিয়ে পৌঁছাবা, ঠিক আছে? সো দেখো তোমার উদ্দেশ্য হচ্ছে যে ভাইয়া তুমি এই জায়গাটা থেকে যাত্রা শুরু করবা, এই জায়গাটায় গিয়ে পৌঁছাবা, অথবা এই জায়গাটা থেকে যাত্রা শুরু করবা, এই জায়গাটা থেকে গিয়ে পৌঁছাবা। আমি ধরলাম বি থেকে তুমি এতে যাবা, ঠিক আছে? তুমি যাবা কোথা থেকে কোথায়? তুমি যাবা হচ্ছে বি থেকে এতে। সো বি থেকে এতে তুমি কয়টা ভাবে যাইতে পারো? দুইটা ভাবে যাইতে পারো না বলো তো? বি থেকে এতে তুমি কয় ভাবে যেতে পারো? দুই ভাবে কিন্তু যাইতে পারো। দুই ভাবে কিভাবে? একভাবে তুমি হচ্ছে একদম সোজাসুজি চলে গেলা এখানে, এই যে একভাবে তুমি চলে গেলা বি থেকে এইভাবে এতে, এইভাবে চলে গেলা, তুমি এইভাবে কিন্তু যাইতে পারো, তাই না? বি থেকে এতে। ওকে, সো তুমি যদি এইভাবে যদি যাও তাহলে হচ্ছে কি তোমার একটা দূরত্ব অতিক্রম হবে। আবার তুমি যদি চাও যে ভাইয়া না আমি ওইভাবে যাব না, আমি হচ্ছে এইভাবে যাব, তাহলে এইভাবেও তুমি যাইতে পারো। তাইলে বলো তো এইটা কি তোমার প্রাথমিক থেকে শেষ বিন্দুতে ন্যূনতম দূরত্বটা ছিল না? তাইলে এই যে এটা কি তোমার ডিসপ্লেসমেন্ট না বা সরণ? এটা কি তোমার সরণ না? এটাই হচ্ছে কি তোমার সরণ না? এই যে দেখো, ইনিশিয়াল থেকে ফাইনাল একদম ন্যূনতম যে দূরত্বটা গেছো তুমি, সেটা কি ছিল? তোমার সরণ ছিল না? বাট এইখান থেকে এই পর্যন্ত যেভাবে ঘুরে তুমি এখানে গেছো, তাহলে এটা কি তোমার সরণ ছিল? না ভাইয়া, এইটা ছিল তোমার হচ্ছে দূরত্ব। ওকে, সো এই যে দেখো ঘুরে তুমি যতটুকু গেছো, তাহলে একটা বৃত্তাকার পথে তুমি এইখান থেকে এই পর্যন্ত যাইতে পারো, সেটা হচ্ছে কি তোমার সরণ। আর এখান থেকে যদি ঘুরে এই যে বৃত্তের পরিধি বরাবর যাও, সেটা কি ছিল বলতো? দূরত্ব। সো দেখো পরিধি বরাবর যেটা গেছি সেটা হচ্ছে দূরত্ব। তো আমরা কি গেলাম বলতো? অর্ধবৃত্ত গেছি না? তাহলে এখানে দেখো ব্যাস বলে, এখানে ব্যাস হচ্ছে 2r, তাহলে ব্যাসার্ধ কি ছিল বলতো? r। তো তুমি যদি এখান থেকে এই পর্যন্ত যাও, তাহলে কি তোমার বৃত্তের এটা এতটুকু ব্যাসার্ধ, তাহলে পুরোটা ব্যাস না? তাহলে এখানে তোমার সরণ কতটুকু হয়েছে বলতো? সরণ কি হয়েছিল তোমার? 2r হয়েছিল না? এই যে দেখো এখান থেকে এই পর্যন্ত r, এখান থেকে এখানে পর্যন্ত r, মানে বৃত্তের পরিধির সমান, তাহলে সরণ কি 2r। আর এখান থেকে যে এই পর্যন্ত গেছে, এটা কি বলতো? এটা ছিল হচ্ছে তোমার পরিধি। তাহলে পরিধি কি? এই যে পরিধির অর্ধেক, তাহলে পরিধি হচ্ছে কি 2πr। আর তুমি গেছো কতটুকু? পরিধির অর্ধেক, তাহলে এই যে 2 আর 2 কাটা, তার মানে তোমার দূরত্ব কি হয়েছে এখানে বলতো? পাই আর। দূরত্ব হয়েছে কি? পাই আর। তো আরেকটা কেসে আমি তোমাকে যেটা বলছিলাম যে ভাইয়া এইটা এমন হয়েছে, এখন প্রথম কেসটা তো তুমি বুঝছো, দ্বিতীয় কেসে হচ্ছে তুমি জাস্ট যেখান থেকে যাত্রা শুরু করছো, মোট কথা তোমার টার্গেট হচ্ছে যে তুমি পুরা বৃত্তটাকে ঘুরবা, এখান থেকে যাত্রা শুরু করবা, আবার এখানেই ফিরে আসবা। তো দেখো এখান থেকে যাত্রা শুরু করে এখানেই তুমি ফিরে আসলা, তো এইটা হচ্ছে গিয়া কি বলতো? তোমার দূরত্ব। এইটা হচ্ছে গিয়া কি? দূরত্ব। বাট তুমি দেখো তো, এখান থেকে শুরু করে আবার এখানেই ফিরে আসবা, তাইলে তুমি ন্যূনতম দূরত্ব কি গেছো? কোথাও গেছো? দেখো ন্যূনতম দূরত্ব কি? যেখান থেকে শুরু করব, যেখানে যাব, এটার মধ্যে ন্যূনতম দূরত্বটা হচ্ছে কি বলতো? সরণ। এই ন্যূনতম দূরত্বটা কি ছিল? নির্দিষ্ট দিকে ন্যূনতম দূরত্বটা ছিল সরণ, সরল রৈখিক দূরত্ব, ন্যূনতম দূরত্বটাই ছিল সরণ। এখন দুইটা পয়েন্ট যদি একই জায়গায় হয়, এটাই তোমার প্রথম পয়েন্ট, আর এটাই তোমার হচ্ছে কি বলতো? এটাই তোমার প্রথম পয়েন্ট, আর এটাই হচ্ছে তোমার দ্বিতীয় পয়েন্ট। যেটাই প্রথম পয়েন্ট সেটাই তোমার কি দ্বিতীয় পয়েন্ট। এই যে যেটাই প্রথম পয়েন্ট সেটাই হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। তাহলে কি বলতো? ন্যূনতম দূরত্ব আছে, যেখান থেকে যাত্রা শুরু করছো তুমি সেখানেই আসো। এই যে যেখান থেকে যাত্রা শুরু করছো ঘুরে ফিরে আবার সেখানেই আসো, তাহলে ন্যূনতম কোনো দূরত্বই তুমি যাও নাই। তাহলে সরণ এই ক্ষেত্রে কি হয়ে যাবে বলতো? সরণ হয়ে যাবে কি? শূন্য। বাট তুমি এখান থেকে যে ঘুরে এই পর্যন্ত আসছো, ন্যূনতম কোনো পথ তুমি অতিক্রম করো নাই, মানে ন্যূনতম কোনো দূরত্ব যাও নাই। সো এই যে এই তোমার প্রাথমিক এবং শেষ বিন্দুর মধ্যে কোনো ন্যূনতম দূরত্ব নাই, তাহলে সরণ হয়ে যাবে যে শূন্য। বাট তুমি এখান থেকে এই পর্যন্ত ঘুরছো না, এটা কি দিক পরিবর্তন করছে না? অলওয়েজ দিক পরিবর্তন করছে না? এই যে এই দিকে ছিল দিক, এই ডিরেকশনে, এইখানে আসার সময় দিক হয়ে গেছে এদিকে,
এখানে আসার সময় দিক হয়ে গেছে এদিকে। তোমার এটা কি কনফিউজিং লাগতেছে বলো তো? এই যে এইখানের দিক এদিকে যে বুঝছো কি না, এই যে দেখো এই যে দিকটাকে যদি আমি ভাগ করি, এই যে দেখো এটাও দিকটাকে যদি আমি ভাগ করি, দেখো দিকটাকে যদি আমি একটু ভাগ করি, তো এই যে দেখো তো এই যে তুমি চাইলে বলতে পারো কি, এই যে দেখো এই যে এইটারে তুমি চাইলে বলতে পারো হচ্ছে এই যে উত্তর যদি হয়, এটা যদি হয় দক্ষিণ, এটা যদি হয় পূর্ব, আর এটা যদি হয় পশ্চিম। এই যে দেখো যখন তুমি নিচে নামতেছিলে এই যে উত্তরের বরাবর, আর যখন তুমি একদম নিচে নামতেছিলে এটা কোন দক্ষিণ দিক বরাবর আসছে না। আর এই যে যখন তুমি এইদিকে যাবা তখন এই যে এই ডিরেকশনের দিকটা কি বলতো, দক্ষিণ পূর্ব পশ্চিম দিক বরাবর বা পূর্ব দিক বরাবর আসতেছিল না। তো এরকম ভাবে তোমার কি করে বলতো, দিকগুলা পরিবর্তিত হয়। সো কথা হচ্ছে যে তুমি এখন 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 তুমি কি করছিলা বলতো, পুরাটা রাস্তা ঘুরে আসছিলা, তাই না? তুমি হচ্ছে এই যে পুরাটা রাস্তা ঘুরে আসতেছিলা। সো এই যে পুরাটা রাস্তা যখন ঘুরে আসছো, পুরাটা রাস্তা যখন তুমি ঘুরে আসছো এই বিন্দুতে, তাহলে তুমি বৃত্তের পরিধি বরাবর ঘুরছো না? তাহলে তোমার দূরত্ব হবে কি 2πr পরিধি, আর সরণ হবে কি, সরণ হবে গিয়া হচ্ছে 0। কারণ কি, কারণ এই যে তুমি যে জায়গা থেকে যাত্রা শুরু করছিলে সেই জায়গায় ফিরে আসছো, তার মানে তোমার ন্যূনতম যে দূরত্বটা, মানে ন্যূনতম যে পথ সরলরেখা বরাবর, সেটা কিন্তু কোনো নাই। যেখান থেকে যাত্রা শুরু করছো আবার সেখানেই ফিরে আসছো। তো এই যে এখান থেকে যাত্রা শুরু করে যদি এখানে আসতো, তাহলে এই যে তোমার ন্যূনতম সরলরেখিক দূরত্ব থাকতো। বাট যেখান থেকে যাত্রা শুরু করছো তুমি যদি সেইখানেই আবার ফিরে আসো, তাহলে তোমার ন্যূনতম যে সরলরেখিক দূরত্ব সেটা কিন্তু থাকবে না, সেটা কি হয়ে যাবে 0। যার কারণে এই বৃত্তাকার পথে সম্পূর্ণ পথ ঘুরে আবার এখানে আসলে সরণ হবে 0। দূরত্ব হবে কত বলতো, যেহেতু পুরো পরিধি বরাবর ঘুরছো, পরিধির সূত্র হচ্ছে 2πr, তো দূরত্ব হবে কি তোমার 2πr। আশা করি এতটুকু বুঝে গেছো আজকের ক্লাসে, সরণ আর দূরত্ব বুঝে গেছো। এখন দ্রুতি কি ছিল? দ্রুতি ছিল তুমি যে কোনো সময় যে দূরত্ব অতিক্রম করবা সেই দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে দ্রুতি পাবা। আর হচ্ছে বেগ কি, সরণকে সময় দিয়ে ভাগ করলে তুমি হচ্ছে বেগ পাবা। এই যে বেগ কি ছিল, এই যে বেগকে প্রকাশ করতাম আমরা কি, ভি ইকুয়াল টু হচ্ছে তোমার s/t। তাহলে সরণকে হচ্ছে s দিয়ে প্রকাশ করা হইতো। s এখানে কি সরণ, s হচ্ছে এখানে সরণ। সো আমি বলছিলাম বেগ প্রত্যেক সেকেন্ডে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে, অথবা দূরত্ব সরণ পরিবর্তনের হার, প্রত্যেক সেকেন্ডে কোনো বস্তুর যে সরণ হয়, অথবা বস্তুর যে সরণ পরিবর্তনের হার বা একক সময়ে যে সরণ হয়, সেটাই ছিল কি বলতো, বেগ। তাহলে বেগ আবার দুই রকম ছিল, একটা সুষম বেগ আর একটা হচ্ছে অসম বেগ। সুষম বেগ ছিল কি, সময়ের সাথে বেগের মানের কোনো পরিবর্তন হবে না, সেটা ছিল হচ্ছে সুষম বেগ। আর অসম বেগ ছিল কি, সময়ের সাথে সাথে বস্তুর বেগের মান ও দিক দুইটাই পরিবর্তন হবে, আর এটাতে দিক মান ও দিক দুইটাই পরিবর্তন হবে না। সো সুষম বেগ অসম বেগ বুঝতে এইবার আসো খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটা হচ্ছে আমাদের কি, ত্বরণ। তো ত্বরণটা বোঝার জন্য আগে তুমি জাস্ট এটা বুঝো যে সময়ের পরিপ্রেক্ষিতে কোনো একটি বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে বলতো, ত্বরণ বলে। তো এই ত্বরণটা বোঝানোর জন্য আমি একটা চিত্র আঁকবো। ফার্স্ট অফ অল দেখো একটা চিত্র আঁকি। এই যে মনে করো একটা লাইন আছে, ঠিক আছে? এই লাইনের উপর দুইটা বস্তু আছে। এই যে একটা বস্তু আছে, এই যে দুইটা না, একটা বস্তুই আছে ধরো। আচ্ছা একটু পরে আঁকি। ওকে, সো আমাদের এখানে একটা বস্তু আছে, সেই বস্তুর একটা ভর আছে। সেই ভরটা কত বলতো, এই যে বস্তুর যে ভর, এ বস্তু, সো এই বস্তুর যে ভর আছে, ভরটা আপাতত লিখলাম। ধরে নাও এই একটা বস্তু, ঠিক আছে? এখন এ বস্তুর একটা আদিবেগ ছিল, সেই আদিবেগটা কি বলতো, ইউ ধরে নিলাম। তাহলে এই একটা বস্তু, এ বস্তুর একটা আদিবেগ ছিল, সেটাকে কি ধরে নিলাম, ইউ ধরে নিলাম। এখন এ বস্তুটাতে মনে করো তুমি হচ্ছে কি করবা, কিছু একটা দিবা। এ বস্তুটাতে ধরো কিছু একটা অ্যাপ্লাই করবা। মনে করো কি অ্যাপ্লাই করবা, তুমি হচ্ছে এখানে এফ অ্যাপ্লাই করবা, মানে বল অ্যাপ্লাই করবা। মানে এ বস্তুটাতে তুমি যদি বাইরে থেকে একটা কি দাও বলো তো, বল অ্যাপ্লাই করো, তাহলে বস্তুটা কি হবে? ধরো এই যে বস্তু, বল অ্যাপ্লাই করা মানে কি, হাত দিয়ে ধাক্কা দেওয়া। তুমি কল্পনা করতে পারো যে তুমি হাত দিয়ে ধাক্কা দিতেছো। তোমার ইমাজিনেশন কি বলে বলো তো, হাত দিয়ে ধাক্কা দেওয়ার কারণে এই বস্তুটা কিছুটা দূরত্ব সরে এসে এইখানে আসে, এই জায়গায় আসবে না? এখানে আগে একটা বেগ ছিল, জিরো থাকতে পারে, বেগ থাকতেও পারে। সো এই ইউ একটা বস্তু, সেখানে তুমি বল দিছো, বল দিয়ে তুমি এখানে বস্তুটাকে কি করছো, নিয়ে আসছো। তাহলে এই বস্তুটা এখন আছে কোথায় বলো তো, এখানে। তো তুমি যে দূরত্বটা এর সরাইছো,
এই যে এই বরাবর বস্তুটা চলে আসছে, এই যে এই বরাবর বস্তুটা এইখানে চলে আসছে। তো একটা বস্তু ছিল এফ, এফ বল দিছো বস্তুতে, যার আদিবেগ ছিল ইউ, মানে আগে থাকতেই বস্তুটা গতিশীল ছিল বা স্থির ছিল, যেটাই থাক, গতিশীল থাকলে তার বেগটা আমরা এখানে বসাবো, আর স্থির থাকলে তার বেগটা হবে কি শূন্য, মানে তোমার বল দেওয়ার আগে যে বেগটা ছিল সেটাই কি ছিল আদিবেগ। তাহলে আদিবেগ ইউ সমান সমান কত ছিল সেটা আমরা জানি না, ধরে নিলাম আদিবেগ একটা ছিল, হয় গতিশীল ছিল বা স্থির ছিল, বাট আদিবেগ একটা, মানে তুমি বল দেওয়ার আগে বস্তুর একটা বেগ ছিল, সেটাই কি ইউ ধরে নিছি। এখন এই বস্তুটা এখান থেকে এখানে আসছে, তো তুমি বল দিলে কি হয় বলো তো, বস্তুটা যদি স্থির থাকে, তোমার হাতে যদি টেবিলে একটা কলম থাকে, কলমটা যদি থাকে টেবিলের উপর বসে থাকে, সেটাই হচ্ছে ধরো এই এ বস্তুটা, অ্যান্ড সেটার আদিবেগ কি, ধরো সেটার আদিবেগ হচ্ছে শূন্য, কারণ বস্তুটা গতিশীল না। এখন তুমি হাত দিয়ে যদি ধাক্কা দাও, কলমটা সরবে না বলো তো, সরলে এটার মধ্যে একটা বেগের কি হবে, পরিবর্তন হবে না। আগে জি ইউ ছিল, তুমি বল যতক্ষণ দিছো এই বেগটা ততক্ষণ কি ছিল বলো তো, ভি ছিল। সো এই যে দেখো ভি, সো তোমার এখানে কি ছিল বলতো, এই যে এখানে তোমার হচ্ছে বেগটা যেটা ছিল সেটা কি ছিল বলতো, ভি, মানে আগে ছিল ইউ, এখন তুমি ধাক্কা দিয়ে সরাইতে এটাতে একটা বেগ হইছে, সেই বেগটা হচ্ছে কি বলতো, ভি। এখন তুমি ধাক্কাটা দিছো কোন বরাবর বলতো, এই যে এই বরাবর বস্তুটা সরে আসছে না, এই বরাবর বস্তুটা সরে আসছে না। এখন যেহেতু তুমি এখান বরাবর হচ্ছে বেগ, তোমার হচ্ছে বেগ আসছে, এই বরাবর যেহেতু একটা বেগ আসছে, তাহলে এই যে বেগ কি হয়েছে বলতো, বেগের একটা পরিবর্তন হয়েছে না, তাহলে এই বেগের পরিবর্তনটাকে আমরা কি বলবো বলতো, ত্বরণ বলবো। মানে বস্তুর বেগের যে পরিবর্তনটা হয়েছে, সেই বেগের পরিবর্তনটা কি আমরা কি বলবো বলতো, ত্বরণ। সো ত্বরণটা আমি এখনই আরো বিস্তারিতভাবে বুঝাবো, আপাতত এতটুকু বুঝছো কিনা যে কোনো বস্তুর আগেও একটা বেগ ছিল, পরেও একটা বেগ আছে, তুমি জাস্ট কোনো কারণে একটু বল দিছো, যার কারণে বস্তুটা বেগটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল ইউ, এখন হয়ে গেছে কি বলতো, ভি। ইউ কি স্থিরও থাকতে পারে, গতিশীলও থাকতে পারে, আর ভি কি, ভি হচ্ছে শেষে যে বেগটা পাইছো, বা কোনো একটা বস্তুকে তুমি ধাক্কা দিয়ে ছেড়ে দিছো বা ছুঁড়ে মারছো। তো দেখো আগেই বস্তুটা মনে করো, তোমার একটা বন্ধু সাইকেল চালায় আসতেছিল, হ্যাঁ, তোমার একটা বন্ধু কি করতেছিল, এই যে ধরো তোমার একটা বন্ধু, তোমার হচ্ছে একটা বন্ধু এই যে ধরো সাইকেল চালায়া আসতেছিল, আল্লাহ জানে এটা কেমন সাইকেল হয়েছে, যাই হোক। আচ্ছা না, এটা সাইকেল না, এটা হচ্ছে জাস্ট শাহিন ভাইয়ের গাড়ি। সো এই গাড়িটা চালায় আসতেছিল, তো এখানে তোমার হচ্ছে আগে থাকতেই ওর একটা ব্যাগ ছিল, তো তুমি গিয়ে গিয়ে করলা কি, পিছন থেকে গিয়ে ওরে মারলা হচ্ছে জোরে ধাক্কা, ঠিক আছে। তো পেছন থেকে গিয়ে যদি ধাক্কা মারো, তাহলে ও হচ্ছে কি এইদিকে আরো জোরে চলে যাবে না। সো এখান থেকে যখন ও এই যে এখান থেকে যখন এখানে চলে আসবে, এখান থেকে যখন ওই এখানে চলে আসবে, তখন ওর এই বেগটা ছিল ইউ, আর এই বেগটা কি হয়ে যাবে বলতো, ভি হয়ে যাবে। সো এই যে এখান থেকে তুমি করলা কি ধাক্কা দিলা, এই যে ধাক্কা দেওয়ার কারণে ওর আগে কিছু একটা বেগ ছিল, আগে আস্তে আস্তে আসতেছিল, তুমি ধাক্কা দেওয়ার কারণে মানে বল দেওয়ার কারণে ওর বেগটা আরো বেড়ে ওই অনেক সামনে আরো বেগটা বেড়ে গেল। সো এটা হচ্ছে কি বলতো আদি বেগ, আর এটা হচ্ছে কি শেষ বেগ। তো এতটুকু যদি বুঝো, আদি বেগ আর শেষ বেগ যদি বুঝো জাস্ট এখন, তাহলে এতটুকু বুঝো যে বল দিছো তাহলে একটা কি হয়েছে বলতো, ত্বরণ হয়েছে। আর ত্বরণটাকে আমি কি বলছিলাম, ত্বরণটা হচ্ছে তোমার বেগের পরিবর্তন। ত্বরণটা কি, এই যে এখানে একটা ত্বরণ হয়েছে না, সেই ত্বরণটাই কি বলতো, বেগের পরিবর্তনের হার। ওকে, সময় প্রকৃতি কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলবো বলতো, ত্বরণ বলবো। তো এখান থেকে দেখো এই যে বেগটা বৃদ্ধি পাইছে না, এখন এখান থেকে এখানে বস্তুটা মনে করো কতটুকু দূরত্বে গেছে, এখান থেকে একটা বস্তুটা তো দূরত্বে গেছে তাই না, এখান থেকে বস্তুটা একটা দূরত্বে গেছে অবভিয়াসলি। সো এই যে আমরা সেই দূরত্বটাকে ধরে নেই, এখান থেকে এখানে গেছে, সেই দূরত্বটাকে আমরা ধরে নিব কি বলতো, কতটুকু দূরত্ব গেছে, এই যে সেই দূরত্বটাকে আমরা ধরে নিব হচ্ছে এক্স, এই দূরত্বটাকে ধরে নিব এক্স। সো এক্স মিটার দূরত্ব অতিক্রম করছে। আর দেখো এই যে সবগুলা এই যে যে ঘটনাগুলা ঘটছে, সেই ঘটনাগুলা ঘটতে টোটালি টাইম লাগবে না একটা, এই যে এই দেখো এইটা হচ্ছে আমাদের সেই ঘটনা, যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনাটা ঘটতে একটা কি লাগে বলতো, একটা হচ্ছে টাইম লাগে। সেই টাইমটাকে আমরা ধরে নিব হচ্ছে কি বলতো, এই পুরো ঘটনাটা ঘটতে একটা টাইম লাগে, সেই টাইমটাকে ধরে নিব আমরা টি, সেই টাইমটাকে আমরা ধরে নিলাম হচ্ছে টি। এখন দেখো কোনটা কি সেটা আমরা একটু লিখি, ঠিক আছে, কোনটা কি সেটা একটু আমরা এখানে লিখি। সো এখানে আমাদের এফ কি ছিল বলতো, এফ ছিল হচ্ছে প্রযুক্ত বল, যে বলটা আমরা হচ্ছে দিছি, এফ ছিল আমাদের প্রযুক্ত বল, এফ ছিল আমাদের প্রযুক্ত বল। ইউ কি ছিল বলো,
তাহলে ইউ ছিল হচ্ছে আমাদের জাস্ট একটা কি বলতো আদিবেগ, ইউ ছিল হচ্ছে আমাদের আদি বেগ, মানে বস্তুটা কি বেগে ছিল সেটা। আর ভি কি ছিল, ভি ছিল আমাদের হচ্ছে শেষ বেগ, শেষ বেগ মানে বস্তুটা কি শেষ বেগে ছিল সেটা। ইউ ছিল আদি বেগ, ভি ছিল হচ্ছে কি শেষ বেগ। আর হচ্ছে এ কি বলতো, এ হচ্ছে কি আমাদের ত্বরণ, ত্বরণ, ত্বরণ। আচ্ছা এক্স না দিয়ে এটাকে একটা কাজ করি, এটাকে আমি হচ্ছে একটু টি দিয়ে দিই, কারণ তোমাদের হচ্ছে সরি এস না দিয়ে আমরা এটা টি না, এটাকে হচ্ছে আমরা এক্স না দিয়ে এস দিয়ে দিই। এস, এস কেন, কারণ হচ্ছে এই যে সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করি তাই না, সো আমরা এখানে এটাকে এস দিয়ে প্রকাশ করব। সো এই যে আমাদের এস দিয়ে প্রকাশ করলাম। ওকে, এখন দেখো এ কি, এ হচ্ছে গিয়া ত্বরণ, এ হচ্ছে ত্বরণ। এস কি, এস হচ্ছে গিয়া কি সরণ, মানে কতটুকু দূরত্ব গেছে সরলরৈখিক পথের সরণ। এস হচ্ছে কি সরণ। আর আর কি বাকি আছে, আর হচ্ছে সময় টি, টি ইকুয়ালটা হচ্ছে কি বলতো, টি হচ্ছে আমাদের সময়, টি হচ্ছে আমাদের সময়। ওকে, সো এখন দেখো ত্বরণ কি, সময়ের প্রেক্ষিতে কোনো একটি বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলবো, ত্বরণ বলবো। সো দেখো তো হচ্ছে আদিবেগ ছিল হচ্ছে আমাদের এখানে, আমাদের আদিবেগ ছিল হচ্ছে কি, আদিবেগ ছিল হচ্ছে এ, এটা হচ্ছে আদিবেগ ছিল ইউ, মানে বস্তুটা আগে ছিল ইউ। এবং শেষ বেগ কি ছিল বলতো, শেষ বেগ কি হয়েছে বলতো, শেষ বেগ, শেষ বেগ হয়েছে কি বলতো, শেষ বেগ হয়েছে আমাদের ভি। তাহলে বস্তুটার আগে ছিল ইউ, শেষে হয়েছে কি ভি। তাহলে আমাদের বেগ বৃদ্ধির হার, আগে আমি বেগ বৃদ্ধির হার পরে আগে দেখি যে বেগ বৃদ্ধি কতটুকু পাইছে। সুতরাং বেগের বৃদ্ধি, বেগের বেগের বৃদ্ধি, এই যে বেগের বৃদ্ধি, বেগের বৃদ্ধি কত, বেগের বৃদ্ধি হচ্ছে গিয়ে আমাকে বলো বেগের বৃদ্ধি কত, বেগের বৃদ্ধি কিন্তু ভি মাইনাস এই যে শেষ মাইনাস আদি। আগে কি ছিল পরে কি হয়েছে, সেই দুইটার মানে পরে কি হয়েছে মাইনাস আগে কি ছিল, এই যে আগে পরে কি হয়েছে মাইনাস আগে কি ছিল, এই দুইটার বিয়োগ করলেই তো বেগের বৃদ্ধি। কারণ আগে ছিল ইউ, তুমি ধাক্কা দিছো এটার বেগ বেড়ে গেছে, শেষ বেগ হয়েছে ভি। তাহলে তোমার বেগের বৃদ্ধি পাইছে কতটুকু, সেটা কিভাবে বের করবা, এই যে পরে কতটুকু হয়েছে থেকে আগে কতটুকু ছিল সেটাকে মাইনাস করলে তুমি কি পেয়ে যাবে, বেগের বৃদ্ধি। এখন বেগের বৃদ্ধির হার বলতে কি বোঝায়, লেকচার 1 যারা করো নাই করে নিবা, তাহলে ওখানে আমরা লেকচার 1-2 তে বলেছি যে বেগের 2 তে বলেছি যে বেগের বৃদ্ধির যে হার, বেগের বৃদ্ধির যে হার সেটা মানে হচ্ছে একক সময়ে কতটুকু বেগ বৃদ্ধি পাবে সেটা হচ্ছে বেগের বৃদ্ধির হার। সুতরাং এই যে দেখো টি সময়ে এই যে এতে সময় লাগছে, এই যে বেগের বৃদ্ধিটা পাইছে, এই যে এটা কোন কত সময় বলতো, এটা হচ্ছে টি সময়, মানে টি সময়ে যে বেগের বৃদ্ধি পাইছে সেটা হচ্ছে কি এইটা। এখন আমি যদি বলি একক সময় বা 1 সেকেন্ড সময়, তাহলে কি টি সেকেন্ড সময় হচ্ছে বেগের বৃদ্ধি কত, এটা এই যে দেখো টি সময়ে, টি সময় হচ্ছে কি বলতো বেগের বৃদ্ধি কত, টি সময় হচ্ছে বেগের বৃদ্ধি, সেই বেগের বৃদ্ধিটা কত বলতো, সেই টি সময় বেগের বৃদ্ধিটা হচ্ছে ভি মাইনাস ইউ। একক সময়ে যে বেগের বৃদ্ধি সেটা কি বলতো, ভি মাইনাস ইউ বাই টি। ওকে, সো একক সময়ে যে পরিমাণ বেগ বৃদ্ধি পাবে সেটা কি ভি মাইনাস ইউ বাই টি। একক সময়ে যে বেগ বৃদ্ধি পায় সেটাকে আমরা কি বলি, বেগ বৃদ্ধির হার। মানে 1 সেকেন্ড সময়ে তুমি যে কাজটা করতে পারবে সেটাই হচ্ছে তোমার কাজ করার হার। সো 1 সেকেন্ড সময়ে যতটুকু বেগ বৃদ্ধি পাবে সেটা হচ্ছে কি বেগ বৃদ্ধির হার। সো এটা কি 1 সেকেন্ড সময় বেগ বৃদ্ধি না, সো এটাকেই বলা হয় হচ্ছে গিয়ে কি ত্বরণ। ত্বরণ, তাহলে ত্বরণকে প্রকাশ করা হয় অ্যাক্সেলারেশন এ দিয়ে। সো এটা কি, এটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে কি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ত্বরণের সূত্র আমরা এখান থেকে পাইলাম এই যে ভি মাইনাস ইউ বাই টি। ওকে, সো ভি মাইনাস ইউ বাই টি হচ্ছে গিয়ে ত্বরণ। আর ত্বরণ কি, ত্বরণ হচ্ছে একক সময়ে বেগ বৃদ্ধির হার। এখন এটা বুঝায় কি, এই যে ত্বরণ তো বুঝলাম, বাট এটার মিনিংটা আসলে কি। তো চলো এটার মিনিংটা তোমাদের আমি একটু বুঝাই। এই যে এটার মিনিংটা কি সেটা যদি আমি তোমাদের একটু বুঝাই, এই যে দেখো এখান থেকে একটু তাকাও, এখান থেকে আমি আবারও হচ্ছে সেই বক্স কনসেপ্টটা একটু আনবো। এইখান থেকে মনে করো হচ্ছে একটা বস্তু যাত্রা শুরু করবে, সেই এটা বক্স, আমি এখান থেকে একটা বক্স দিলাম, এখানে এই পর্যন্ত মনে করো গিয়ে পৌঁছাবে। এখান থেকে যাত্রা শুরু করে এই যে এইখানে গিয়ে মনে করো একটা বস্তু পৌঁছাবে। তো পৌঁছাইলে এটা সরণ কতটুকু হবে, এখান থেকে এই পর্যন্ত যতটুকু যাবে এটা কি দূরত্ব না সরণ,
এই যে এখান থেকে এই পর্যন্ত ধরো গেল বস্তুটা, তাহলে এটা কি অবভিয়াসলি তুমি কি বলবো একদম সরলরৈখিক দূরত্ব আদি অবস্থান এবং শেষ অবস্থান থেকে। এই যে সো দেখো এটা ছিল আমাদের এ, আর এটা ছিল আমাদের কি বলতো বি অবস্থান। তো এ থেকে বি তে যদি সরাসরি তুমি যাও সেটাকে আমরা কি বলবো বলতো, এটা হচ্ছে আমাদের সরণ। এখন সরণ হওয়ার কালে এইখানে বস্তুটার একটা ইউ ছিল, মনে করো 0। হ্যাঁ, এই যে এ অবস্থান থেকে ধরো এই যে এই বস্তুটার তুমি হচ্ছে কি করবা, সরণ করবা। সো এখানে বস্তুটার একটা বেগ ছিল ইউ ইকুয়াল টু 0। সো এই বরাবর বস্তুটাকে তুমি হচ্ছে মনে করো সরায়ে, এই বরাবর সরায়ে তুমি হচ্ছে বস্তুটাকে কোথায় নিয়ে আসলা বলো তো, এইখানে নিয়ে আসলা। সো এখানে ইউ সমান সমান 0। এখন তুমি যদি এই বস্তুটাকে এখান থেকে নিয়ে আসতে চাও, যেহেতু বস্তুটা স্থির ছিল, তাহলে এই বরাবর তোমার অলওয়েজ কি দেওয়া লাগবে বলো তো, বল দেওয়া লাগবে না? এই বরাবর অলওয়েজ কি দেওয়া লাগবে, বল দেওয়া লাগবে। কিন্তু যদি বল দাও তাহলে বস্তুটা এখান থেকে এখানে আসলো, তাহলে বস্তুটার এই যে বেগের পরিবর্তন হইলো না। তাহলে বেগের পরিবর্তন কিভাবে হইলো, মনে করো ত্বরণ ছিল হচ্ছে কত এ ইকুয়াল টু ছিল মনে করো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা ত্বরণের একক কি, ত্বরণের একক আর মাত্রা আছে একটু পরে দেখাচ্ছে, আগে ত্বরণটা কি সেটা বুঝো। ধরে নিলাম ত্বরণ পাইছো কি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এই যে এখান থেকে, আচ্ছা আগে তোমাকে ত্বরণ বের করা দেখাই আমি, তারপরে আমি বুঝাচ্ছি তোমাকে ত্বরণ জিনিসটা কি। এখানে শেষ বেগ হয়েছে মনে করো ভি, এই যে শেষ বেগ হয়েছে মনে করো ভি, সেটা হয়েছে মনে করো সেটা কত সেকেন্ড মিটার পার সেকেন্ড হয়েছে, ভি হচ্ছে ধরো 6 মিটার পার সেকেন্ড হয়েছে। মানে আগে ছিল ইউ 0 মিটার পার সেকেন্ড, এই যে আগে ছিল ইউ তোমার 0 মিটার পার সেকেন্ড। এই ফাইনাল পজিশনে বি অবস্থানে আসার পরে এটার যে ভেলোসিটি হয়েছে সেটা ভি হয়েছে কি 6 মিটার পার সেকেন্ড। এখন এই ত্বরণের এই সূত্রটা দিয়ে যদি তুমি ত্বরণ বের করতে চাও, এই ত্বরণের এই যে সূত্রটা তুমি মাত্র শিখছো, সেটা দিয়ে যদি তুমি ত্বরণ বের করতে চাও, তাহলে এই যে এটা দিয়ে যদি তুমি ত্বরণ বের করতে চাও, তাহলে তুমি কিভাবে ত্বরণটা বের করতে পারবা বলতো? ত্বরণটা বের করতে পারবে হচ্ছে এই যে এ ইকুয়াল টু, তুমি এখান থেকে ত্বরণটা বের করতে পারবা হচ্ছে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি না। ভি কত, ভি হচ্ছে 6, ইউ কত, ইউ হচ্ছে 0। আচ্ছা সময় লাগছে কতটুকু, তো ধরে নেই এখানে সময় লাগছে আমাদের টি ইকুয়াল টু কয় সেকেন্ড, এই যে 6 সেকেন্ড সময় লাগছে। ধরে নিলাম সময়ও লাগছে কয় সেকেন্ড, 6 সেকেন্ড। তাহলে এখানে আসলো কত, 6 সেকেন্ড। তাহলে উপরে তো 6 মাইনাস 0 মানে কি 6, উপরে হচ্ছে 6 মাইনাস 0 মানে 6, আর 6/6 কাটো, তাহলে এখানে ক্যালকুলেটরও যদি করো তুমি পাবা কি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো প্রত্যেক সেকেন্ডে, এই কথাটার মানে কি, এই কথাটার মানে কি, বেগ বৃদ্ধি পাইছে কত সেকেন্ডে বলতো, 1 মিটার পার সেকেন্ড করে। এটা কত সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডে। এই যে 1 সেকেন্ডে, এইটা কি 1 সেকেন্ডে, এই যে 1 সেকেন্ডে বেগ বৃদ্ধির হার বের করছিলাম না, 1 সেকেন্ড সময় বেগের বৃদ্ধি, সেটাই কি ছিল ভি মাইনাস ইউ বাই টি। সেটাই কি ছিল, ত্বরণ ছিল না, ত্বরণ এ ইকুয়াল টু কি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে প্রত্যেক সেকেন্ডে 1 সেকেন্ড সময়ে বেগ যতটুকু বৃদ্ধি পাবে সেটাই হচ্ছে তার ত্বরণ। তাহলে এখানে দেখতেছি ত্বরণ কি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে প্রত্যেক সেকেন্ডে বেগ কত করে বাড়তেছে বলতো, প্রত্যেক সেকেন্ডে বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে। এর মানে কি, চলছে কয় সেকেন্ড, 6 সেকেন্ড। তাহলে আমি 6 সেকেন্ডকে 6টা ভাগে ভাগ করি, 1 2 3 4 5 6, এই যে 6 সেকেন্ড ধরো চলছে। তাহলে এইখানে ছিল বেগ 0, এইখান থেকে যখন এই যে এখান থেকে যখন এই এতটুকু দূরত্বে সে আসছে, এই যে দেখো এখান থেকে যখন এতটুকু দূরত্বে সে আসছে, এতটুকু দূরত্বে যখন সে আসছে, তার বেগ হয়ে গেছে ত্বরণ, বেগ হয়ে গেছে কত 1 মিটার পার সেকেন্ড। বেগ হয়ে গেছে 1 মিটার পার সেকেন্ড। ত্বরণের কাজ কি, বেগকে বাড়ায় দেওয়া। ত্বরণের কাজ কি বলতো, বেগকে বাড়ায় দেওয়া। তো এখন আবার এখান থেকে যখন এই যে এই দূরত্বটা অতিক্রম করছে, তখন বেগ আবার বাড়ায় দিবে, যেহেতু ত্বরণ 1 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বেগ ছিল 1 মিটার পার সেকেন্ড, এখানে বেগ হয়ে যাবে কত মিটার পার সেকেন্ড বলতো, 2 মিটার পার সেকেন্ড। বেগ হয়ে যাবে 2 মিটার পার সেকেন্ড। এই যে এখান থেকে এই পর্যন্ত বেগ হয়ে যাবে 3 মিটার পার সেকেন্ড, কারণ প্রত্যেক সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড। আবার এখান থেকে এখানে বেগ হয়ে যাবে 4 মিটার পার সেকেন্ড, এখান থেকে এখানে 5 মিটার পার সেকেন্ড, এখান থেকে এখানে, আচ্ছা এখান থেকে এখানে 1, এখান থেকে এখানে 2, এখান থেকে এখানে 3, এখান থেকে এখানে 4, এখান থেকে এখানে 5, এখান থেকে এখানে কি 6। সো আমি একটু শূন্য থেকে ধরা উচিত ছিল, একটা বেশি ধরে ফেলছি। তো ধরো এটা আমি একটু মুছে দিই, এটাকে একটু মুছে দেই। এই যে তাহলে ধরো এই যে 6 সেকেন্ড চলছে 6টা ধাপে, তাহলে বেগটা কতটুকু পর্যন্ত বাড়ছে, ধরো বেগটা বাড়ছে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড পর্যন্ত বেড়ে গেছে। তাহলে আমাকে ত্বরণের কাজ কি, আমাদের ত্বরণের কাজ হচ্ছে বেগটাকে কি করা বলতো, বাড়ায় দেওয়া। ত্বরণের কাজ হচ্ছে বেগটাকে বাড়ায় দেওয়া। এখানে 1 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, এখানে কত আসবে 3 মিটার পার সেকেন্ড, এখানে আসবে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগ হয়ে যাবে, এখানে হয়ে যাবে 5 মিটার পার সেকেন্ড বেগ হয়ে যাবে। আর শেষের ধাপে গিয়ে কি হয়ে যাবে বলতো, শেষের ধাপে গিয়ে 6 মিটার পার সেকেন্ড হয়ে যাবে।
ওকে 6 মিটার পার সেকেন্ড হয়ে গেল। সো এইভাবে আসলে কি হয়, এইভাবে আসলে হচ্ছে তোমার ত্বরণের কাজ হচ্ছে বেগকে বাড়ায় দেওয়া। এখন মনে করো ত্বরণ এখানে 1 না, ত্বরণ এখানে সামহাও তুমি ক্যালকুলেট করে দেখলা ত্বরণ 1 পাও নাই, ত্বরণ কত পাইছো, ত্বরণ মনে করো যে 2 পাইছো। ত্বরণের মানটা কিভাবে ক্যালকুলেট করবা, তো মাত্রই দেখাইলাম যে আদি বেগ থেকে শেষ বেগ মাইনাস করবা, সময় দিয়ে ভাগ করবা, তাহলে ত্বরণের মানটা পাইছো 2। তার মানে এখানে প্রথমে 0 থেকে শুরু হয়েছে, প্রথম সেকেন্ডে বেগ বাড়বে হচ্ছে 2, পরের সেকেন্ডে বেগ বাড়বে হচ্ছে 4, পরের সেকেন্ডে বেগ বাড়বে 6, পরের সেকেন্ডে বেগ বাড়বে হচ্ছে 8। এরকম এরকম করে করে যতক্ষণ পর্যন্ত ত্বরণ থাকবে ততক্ষণ পর্যন্ত বেগটা কি হইতে থাকবে বলো তো, বাড়তে থাকবে। এখন ত্বরণের একক তোমাকে একটু আগে আমি তোমাকে বলছি, এই যে আমি জাস্ট এখানে সাইডে আর একটা জায়গা নেই, এই জায়গাটার মধ্যে আমি ত্বরণের একক আর মাত্রা এই দুটো জিনিসটা একটু বুঝাই। সো দেখো ত্বরণের একক, এই যে একক যদি তুমি দেখতে চাও, এই যে দেখো একক, ত্বরণের যে একক আসবে সেটা কি বলতো, একক। আচ্ছা দেখো তো ত্বরণের একক বোঝার জন্য উপরে কি ছিল বলতো, বেগের পরিবর্তন না, উপরে কি ছিল, এই যে বেগের বৃদ্ধি, বেগের বৃদ্ধিটাই কি বলতো, বেগের পরিবর্তন বলতে পারো না। সো এই যে বেগের পরিবর্তনও কি একটা বেগ না, ভিও একটা বেগ, ইউ একটা বেগ, এদের যে বিয়োগফল সেটাও একটা কি বেগ না। তাহলে এই যে এখানে হবে বেগ, এই যে বেগ, এই যে ত্বরণের আরেকটা সূত্র তুমি লিখতে পারো বেগ বাই সময়, এটা দিয়ে তুমি কি বের করতে পারো বলতো, ত্বরণ। সো এই যে এখান থেকে তুমি জাস্ট লিখতে পারো, আচ্ছা এখানেই লিখে দিই, এখান থেকে তুমি লিখতে পারো এই যে ত্বরণের আরেকটা সূত্র লিখতে পারো হচ্ছে বেগ বাই সময়। আচ্ছা দেখো এই অধ্যায়ের অধ্যায়ভিত্তিক সূত্র ব্যাখ্যা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। প্রত্যেকটা সূত্র একদম বিস্তারিতভাবে, মানে কিভাবে মুখস্থ করবা এবং হচ্ছে বুঝে বুঝে মুখস্থ করবা, সবসময় মুখস্থ করবা শীট সহ, সেটা কিন্তু আপলোড করা আছে। বলছিলাম ক্রাশ কোর্সে কি করব, জাস্ট এই অধ্যায়ের সূত্রগুলো কিভাবে আসছে সেটা দেখাবো। সো এইটাই দেখাচ্ছি, কিন্তু সূত্রগুলো সবগুলো একসাথে সুন্দরভাবে সাজানো কোথায় আছে, ক্র্যাশ কোর্সে কিন্তু আছে। সো এই ভিডিওটাতেও আমি হচ্ছে জাস্ট একটা স্ক্রিনশট অ্যাড করে দিব। ওকে, তো দেখো একক সমান সমান কি বলতো, এই যে দেখো বেগ বাই সময়। সো এখন বেগের একক কি বলো, বেগের একক তুমি কিন্তু একটু আগে শিখে আসছো, সেটা কি মিটার পার সেকেন্ড। বেগের একক হচ্ছে আগের ক্লাসে ছিল, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মানে প্রত্যেক সেকেন্ডে কতটুকু যায় সেটা ছিল বেগ। আর ত্বরণ কি, এই বেগটা প্রত্যেক সেকেন্ডে কতটুকু বেড়ে যায় সেটাই কি ত্বরণ। মানে দেখো এখন বেগ আর ত্বরণের মধ্যে যে সম্পর্কটা সেটা আমি দেখাবো। আপাতত দেখো বেগের একক কি মিটার পার সেকেন্ড, আর সময়ের একক কি বলতো সেকেন্ড, এই যে সেকেন্ড। তাহলে আবার সেকেন্ডটা আবার উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে না, অবশ্যই মাইনাস হয়ে যাবে। সো যারা সূচক ও লগারিদম জানো তারা এই বিষয়টা জানো, আর যারা জানো না সূচক ও লগারিদমে বুঝাবো। তো দেখো এই যে এম মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে কি একক। ওকে, এখন মাত্রার কথা চিন্তা করো, মাত্রার কথা চিন্তা করো। সো মাত্রা, বেগের মাত্রা দেখে আসছো না, বেগের মাত্রা কিন্তু এম থাকবে না, সরি, বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, ঠিক আছে, এল টি ইনভার্স 1। তো এল টি ইনভার্স 1 হইলে আর নিচে এটা কি দিয়ে ভাগ হবে, আবারও টি দিয়ে ভাগ হবে। তো বেগের মাত্রা কি হবে বলতো, এল টি ইনভার্স 2। সো এই যে দেখো ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2, বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, সেটাকে আবার সময় দিয়ে ভাগ করলে ত্বরণের যে মাত্রাটা পাওয়া সেটা কি পাবা বলতো, সেটা পাওয়া হচ্ছে এল টি ইনভার্স 2। আশা করি ত্বরণ জিনিসটা কি, ত্বরণ মাত্রা কি সেটা বুঝে গেছো। এখন আমি জাস্ট বেগ আর ত্বরণের মধ্যে একটা তোমাকে সম্পর্ক দেখাইতে চাই। সেই সম্পর্কটা কোথায় দেখাবো, সেই সম্পর্কটা মনে করো এই যে এখানে একটু ছোট করে দেখাই দিই। এই যে এখান থেকে মনে করো একটা বস্তু যাত্রা শুরু করছে, ঠিক আছে, মনে করো তুমি লাল কালি দিয়ে দেখাই, এখান থেকে কোনো একটা বস্তু যাত্রা শুরু করছে, এইখানে এসে যাত্রা কি করছে বলতো, শেষ করছে। তাহলে এইখানে বস্তুটার আদিবেগ ছিল মনে করো 0, এইখানে বস্তুটার আদিবেগ হয়েছে মনে করো 6। ওকে, 6 হয়েছে। সো এইখান থেকে বস্তুটা এখানে আসতে যে সময় লাগছে সেটাকে আমি ভাগ করতে পারি 1 2 3 4। ওকে, সো 4 5 6টা ভাগে ভাগ করতে চাচ্ছিলাম, তো 6টা ভাগে করার জন্য একটা ছোট করে নিতে হবে। 1 2 3 4 5 6, এই যে 1 2 3 4 5 6, 6 সেকেন্ড, 0 থেকে শুরু করে 6 সেকেন্ড পর্যন্ত ধরে চলছে। তাহলে প্রথম যে এখানে আবার ত্বরণও ছিল মনে করো, এই যে প্রথমে এখানে কি ছিল, এখানে ত্বরণও ছিল, এই যে ত্বরণও ছিল, ত্বরণও মনে করো ছিল। সো ত্বরণ ছিল, এই যে ত্বরণ এখানে ধরো ছিল,
যদি এখানে ত্বরণ থাকে, ত্বরণ কত ছিল 1 মিটার পার সেকেন্ড, ধরো ত্বরণ ছিল কত 1, ওই যে আগের কেসটার মতোই ত্বরণ আমাদের কত ছিল 1 মিটার পার সেকেন্ড, এটাই ছিল ধরো তোমার ত্বরণ। তো ত্বরণ যদি 1 মিটার পার সেকেন্ড হয়, তার মানে কি এই যে বেগ, প্রথম সেকেন্ডে বেগ বাড়ায় দিবে কতটুকু বলো তো, প্রথম সেকেন্ডে বেগ বাড়ায় দিব কিন্তু 1 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ হয়ে গেছে 1 মিটার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 1 মিটার যাবে, এখান থেকে এই পর্যন্ত 1 মিটার যাবে, ঠিক আছে। আবার এখান থেকে এখানে দেখো যখন আসবে, যেহেতু ত্বরণ ছিল, যেহেতু ত্বরণ ছিল, যেহেতু ত্বরণ ছিল, এই যে যেহেতু ত্বরণ ছিল, এই যে যেহেতু ত্বরণ ছিল, তাহলে এখান থেকে এখানে তোমার বেগ আবার বেড়ে যাবে, বেড়ে কত হয়ে যাবে বলতো 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড বেগ হবে। এইটার মানে কি, মানে দ্বিতীয় সেকেন্ডে সে 2 মিটার যাবে, ঠিক আছে। আবার এখান থেকে যখন এখানে আসবে, এই যে এখান থেকে যখন আবার এখানে আসবে, তখন আবার ত্বরণ বেড়ে হয়ে কত যাবে বলতো 3 মিটার পার সেকেন্ড। এর মানে তৃতীয় সেকেন্ডে সে 3 মিটার যাবে। আবার দেখো এখান থেকে যখন এখানে চলে আসবে, এখান থেকে যখন এখানে চলে আসবে, এটা কত হয়ে যাবে, বেগ হয়ে যাবে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এর মানে কি এটা কত মিটার যাবে বলতো, এই সেকেন্ডে মানে চতুর্থ সেকেন্ডে ওই যাবে হচ্ছে 4 মিটার। ওকে, আবার যখন এখান থেকে এইখানে যাবে, আবার যখন এখান থেকে এখানে যাবে, তখন বেগটা 4 মিটার পার সেকেন্ড থেকে কত হয়ে যাবে বলতো 5 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তো এইখানে যে ওই পথটা যাবে সেটা হচ্ছে 5 মিটার। যেহেতু বেগ 5 মিটার পার সেকেন্ড, মানে প্রত্যেক সেকেন্ডে কতটুকু যাবে বলতো 5 মিটার। আর ত্বরণ যেহেতু 1 মিটার পার সেকেন্ড, তার মানে প্রত্যেক সেকেন্ডে বেগ বাড়ায় দিবে 1 করে। তো এই যে এখান থেকে যখন এইখানে যাবে, এই যে এই ডিস্টেন্সে যখন যাবে, এই যে এই ডিস্টেন্সটাতে যখন যাবে, তখন তার বেগ হয়ে যাবে কত বলতো 6 মিটার পার সেকেন্ড। এরপরে আর আমরা বেগ টেক দেই নাই, তাহলে এখানে দূরত্ব অতিক্রম করবে কত মিটার, 6 মিটার। এরপরে আমরা আর কি করি নাই, এরপরে হচ্ছে আমরা আর বস্তুটাকে কোনো কি দেই নাই, বল টল দেই নাই, বল দেওয়া মনে করো যে বন্ধ করে দিছি, বা বস্তুটা বল দেওয়া যেহেতু বন্ধ হয়ে গেছে, সো এই যে ভি একটা যেটা ছিল সেটাই, এই যে লাস্ট যে পর্যন্ত বাড়ছে 6, তাহলে এখানে এই যে 6 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু পাওয়া হচ্ছে ভি। তো আশা করতেছি যে আসলে তুমি এখানে এখানে ত্বরণ জিনিসটা কি সেটা বুঝছো, ত্বরণের মাত্রা কি বুঝছো, ত্বরণ আর বেগের মধ্যে যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটাও আশা করি হচ্ছে বুঝছো। এখন দেখো, যদি তোমার ত্বরণ কি হয়ে যায়, মানে তুমি যদি কোনো ধরনের বল না দাও, বেগ যদি না বাড়ে, ত্বরণ যদি শূন্য হয়ে যায়, আমি একটা পেজ নিই, আগের পেজ থেকে কিছু ডেটা কপি করতে হবে, সো একটু কপি করি, এই যে ডেটাগুলোকে কপি করে নিলাম। তো দেখো এই যে আগের পেজে যে ডেটাগুলো কপি করে নেক্সট পেজে নিয়ে আসলাম, এখান থেকে জাস্ট একটা জিনিস দেখো, মনে করো যে ভাইয়া ত্বরণ হয়ে গেছে না 0, এ ইকুয়াল টু 0, এ 0 কখন হবে, এ 0 কখন হবে, এ 0 কখন হবে সেটা তোমাকে আমি এখানে আলাদাভাবে একটু দেখাই, এ 0 কখন হবে। এই যে দেখো, এটা যদি এখানে থাকে, এ 0 কখন হবে বলো, আমাকে তুমি বলো। একটুখানি মুছলাম। এখন দেখো এ 0 কখন হবে সেটা তোমার বুঝতে হবে। এই যে এটা কি ইউ আদিবেগ ছিল না, ইউ কি ছিল, ইউ আদিবেগ ছিল, ইউ আদিবেগ ছিল, এখানে ইউ আদিবেগ ছিল না, ইউ আদিবেগ ছিল। ওকে, সো এই যে ইউ আদিবেগ, এখন এ ছিল ত্বরণ। এখন ত্বরণ কখন 0 হবে, দেখো যদি তুমি কোনো বল প্রয়োগ না করো, মানে বল যে প্রয়োগ করছো সেটা হচ্ছে 0, মানে কোনো বল প্রয়োগ করো নাই, বল যে প্রয়োগ করছো মানে এফ ইকুয়াল টু তোমার কি ধরছো এখানে, এফ ইকুয়াল টু 0, মানে কোনো বল প্রয়োগ করো নাই। যদি কোনো বল প্রয়োগ না করো, তাহলে বস্তুটা আগেও যেই বেগে ছিল, আগে যদি স্থির থাকে, তোমার টেবিলে একটা কলম যদি স্থির থাকে, তাহলে তোমার ওই কলমটা স্থিরই থাকবে। তার মানে বল যখন 0 হবে, তোমার যেই অবস্থায় ছিলা সেই অবস্থাতেই থাকবে, এই অবস্থার কোনো কি হবে না বলতো, নড়চড় হবে না। সো যদি বল 0 থাকে, তাহলে বস্তুটা যেই অবস্থায় ছিল সেই অবস্থাতেই কিন্তু কি হবে বলতো, থাকবে। তো এই গতি যা ছিল তাই থাকবে। হ্যাঁ, এখন তাহলে বলতো, তুমি যত বল দাও নাই, ধরো এখন যদি বস্তুটা আগে থাকতে গতিশীল না থাকে, ইউ যদি 0 হইতো, তাহলে তো বস্তুটা যে জায়গায় ছিল সেই জায়গায় আসতো, তাহলে তো তুমি আর এই অবস্থান পরিবর্তন করে এস আসছে সেটা পাবা না। সো আমরা ধরে নিলাম যে বস্তুটা স্থির ছিল না, বস্তুটা আগে একটা বেগ ছিল, মনে করো তুমি 2 মিটার পার সেকেন্ড বেগ ছিল, তোমার একটা বন্ধু 2 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালাচ্ছিল, তোমার একটা বন্ধু 2 মিটার পার সেকেন্ড বেগে কি করতেছিল, সাইকেল চালাচ্ছিল। তো আগে একটা বেগ ছিল, তো তুমি ধাক্কা দিতেছিলা, ত্বরণ পাবা কখন, যখন তুমি ধাক্কা দিবা। বাট যখন তুমি ধাক্কা দিবা না, ধরো ধাক্কা টাক্কা দিতেছিল না, তাহলে ও যে 2 মিটার পার সেকেন্ড বেগে আসতেছিল,
ও মনে করো প্যাডেল ম্যাডেল কিছু দিবে না, তাহলে ওই ওর বেগটা কি থাকবে বলো তো, 2 মিটার ছিল, 2 মিটার পার সেকেন্ডই থাকবে। তো টি সময় যাব 2 মিটার পার সেকেন্ডই যদি থাকে, তাহলে বস্তুটা যখন এখান থেকে এখানে চলে আসবে বলো তো, এখান থেকে যখন এখানে চলে আসবে তখন এই বেগটাকে আমরা কি বলবো, তখন এই বেগটাকে আমরা কি বলবো, এটা ছিল ইউ 2 মিটার পার সেকেন্ড। তখন এই বেগটা কিন্তু আর চেঞ্জ হবে না, দেখো এই বেগটা কিন্তু আর চেঞ্জ হবে না। এটা কি ওই 2 মিটারে যে ছিল ওই এখনো কয় মিটারে থাকবে বলো তো, এখনো ওই হচ্ছে 2 মিটার পার সেকেন্ডেই কিন্তু থাকবে, ওর বেগটা কিন্তু আর কি হইলো না, চেঞ্জ হইলো না। যেই বেগে ছিল সেই বেগেই কিন্তু ওই এখান থেকে এখানে আসতেছে, ঠিক আছে, যেই বেগে ছিল সেই বেগটা কিন্তু আর পরিবর্তন করলো না, যেই বেগে ছিল সেই বেগেই এখান থেকে এই পর্যন্ত আসতেছে। সো ইউ 2 মিটার পার সেকেন্ড ছিল, এখনো কিন্তু ইউ 2 মিটার পার সেকেন্ডই আছে। সো এইটাকে না আমরা ইউ বলি না, এটাকে আমরা কি বলি বলো তো, ভি। তাহলে বেগ পরিবর্তন হয় নাই, তখন এটাকে আমরা কি বলি বলো তো, সমবেগ। তাহলে সমবেগ হইলে বেগ কি বাড়ছে, বাড়ে নাই। যদি বেগ না বাড়ে তখন সেটাকে আমরা কি বলবো বলো তো, সমত্বরণ। সরি সমত্বরণ বলতে সরি, যদি বেগ না বাড়ে তখন সেটাকে আমরা কি বলবো, সমবেগ। আর সমবেগে যদি থাকে তাহলে বস্তুটার কোনো কি থাকবে না, ত্বরণ থাকবে না, তাহলে ত্বরণ হচ্ছে কি শূন্য। সো আমরা এখান থেকে যদি ত্বরণটা তুমি বেরও করো, দেখো তো ত্বরণটা যদি তুমি বেরও করো, এই যে ত্বরণটা তুমি যদি বেরও করো তাহলে দেখো তো, এই যে তুমি দেখো তো এখানে ইউ কত, ইউ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা ত্বরণের সূত্রটাই আমি লিখি, ত্বরণ হচ্ছে এ ছিল না, ত্বরণ এ, এই যে ত্বরণ এ সমান সমান হচ্ছে কি বলতো, ভি মাইনাস ইউ বাই টি ছিল, তাই না। সো এখানে তোমার ভি কত, ভিও হচ্ছে ইউ, ইউ হচ্ছে ভি, ভি কত, ভি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা ভি কত, ভি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এই যে 2 মিটার পার সেকেন্ড। ওকে, ভি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আর ইউ কি, ইউ হচ্ছে কত ভাই, 2 মিটার পার সেকেন্ড। সো এই যে, আর সময় যাই থাক, এই যে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড মাইনাস হয়ে এখানে চলে আসবে একটা জিরো, জিরো বাই টি সমান সমান ত্বরণ আসবে কি জিরো। তার মানে ত্বরণের জিরো হবে কখন, যখন তুমি বলই দিবা না, তখন ত্বরণ হবে জিরো। আর ত্বরণ যখন জিরো হবে, ত্বরণ যখন জিরো হবে তখন সেই বেগটাকে আমরা কি বলবো বলতো, তখন সেই বেগটাকে বলবো হচ্ছে আমরা সমবেগ। ত্বরণ যখন জিরো হবে তখন সেই বেগটাকে আমরা কি বলবো, সমবেগ। তাহলে আমরা বলতে পারি সমবেগে ত্বরণ শূন্য, সমবেগে ত্বরণ নাই, ত্বরণ হয় না, সমবেগে ত্বরণ কি শূন্য, সমবেগে ত্বরণ সমান সমান হচ্ছে গিয়ে শূন্য। ওকে, সমবেগের ত্বরণ এ সমান সমান শূন্য লিখি, সমবেগের ত্বরণ এ সমান সমান কি শূন্য। অথবা ত্বরণ শূন্য হইলে বস্তুটি চলবে কি, কিভাবে, ত্বরণ শূন্য হলে, ত্বরণ শূন্য হলে বস্তুটি চলবে কি, ত্বরণ শূন্য হলে বস্তুটি চলবে হচ্ছে কি, বস্তুটি সমবেগে চলবে, সমবেগে চলবে, সমবেগে চলবে, সমবেগে চলবে। তো এই কথাটা যে কত গুরুত্বপূর্ণ তোমার ম্যাথের সিকিউ সলভ করার জন্য, এই দুইটা কথা খুবই গুরুত্বপূর্ণ। তুমি চোখ বন্ধ করে এই দুইটা কথা সারা জীবনের জন্য মুখস্থ করে ফেলাও, যে ভাই বুঝতেই তো আসরে ভাই যে বল দিবা না, বল না দিলে বস্তুটার বেগ যা ছিল তাই, তোমার বন্ধু 2 মিটার পার সেকেন্ড সাইকেলে চালায় যাচ্ছিল, তুমি পিছন থেকে ধাক্কা দিলে না, তাহলে ওর যে বেগ ছিল সেই বেগটাই থাকবে। তো ওই বেগে সে ধরো এস দূরত্ব অতিক্রম করলো এবং তার সময় লাগলো মনে করো টি, তাহলে এই যে তার যে দূরত্বটা সেটা হচ্ছে কি বলতো, এই যে এস দূরত্বটা অতিক্রম করলো, সেখানে তার বেগ কোনো রকমের বাড়লো না, 2 মিটার পার সেকেন্ড ছিল, 2 মিটার পার সেকেন্ডে আছে, কারণ বাইরে থেকে তো কোনো বল দেওয়া নাই, ধাক্কাও দেওয়া নাই, তাহলে ওর খাইয়া বেগে কাম আছে, ওর বল বাড়াবে, তোমার বেগ বাড়বে। তো বেগ যদি না বাড়ে তাহলে হচ্ছে আদি বেগ এবং শেষ বেগ সমান, তাহলে বেগের বৃদ্ধি হচ্ছিল ত্বরণ, কিন্তু বেগ যদি বৃদ্ধিই না পায় তাহলে ত্বরণ কি শূন্য। সেটা আমরা থিওরিটিক্যালি বুঝলাম, এবার ম্যাথমেটিক্যালি আমরা প্রুফ করে দেখলাম যে আসলেই যদি বেগ না দাও তাহলে হচ্ছে যে বেগে ছিল সেই বেগেই যাবে, তার মানে ত্বরণটা কি হয়ে যায় বলতো, শূন্য। তাহলে যখনই ত্বরণ শূন্য হয়ে যায় তখন বস্তুটা কিভাবে চলে বলতো, সমবেগে চলে। ত্বরণ যদি শূন্য হয়ে যায় তখন বস্তুটা কিভাবে চলে, সমবেগে চলে। আর ত্বরণ শূন্য হলে বস্তুটা সমবেগে চলবে, আবার সমবেগে যদি চলে, বস্তুটা যদি সমবেগেই চলে তাহলে কি বলতো, ত্বরণ শূন্য। দুইটা কথা, ত্বরণ শূন্য হলে বস্তুটি সমবেগে চলবে, আর বস্তুটি সমবেগে চললে ত্বরণ শূন্য। ওকে, সো এখন দেখো সমবেগে যদি বস্তুটা চলে তাহলে প্রত্যেক সেকেন্ডে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে বলতো, প্রত্যেক সেকেন্ডে তোমার হচ্ছে ভি, মানে হচ্ছে এই যে ভি পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করে যদি ভি, 5 সেকেন্ডেও যদি অতিক্রম করে ভি, তাহলে প্রত্যেক সেকেন্ডে কত সেকেন্ড, যদি 2 মিটার পার সেকেন্ড করে করে তাহলে আমি যদি তোমাকে বলি যে 10 সেকেন্ডে কত করবে, তুমি জাস্ট কি করবা, 10 দুগুণে 20 এটাই করে দিবা না। ওই যে দেখো 1 সেকেন্ডে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড করে চলে,
মানে 1 সেকেন্ডে চলে 2 মিটার, 2 মিটার পার সেকেন্ড এই কথাটার মানে কি, এই বস্তুটা বেগ 2 মিটার পার সেকেন্ড এই কথাটার মানে কি, বস্তুটা 1 সেকেন্ডে 2 মিটার সামনে বাড়ে, ঠিক আছে। প্রথম সেকেন্ডে 2 মিটার যাবে, পরের সেকেন্ডে আবারও 2 মিটার যাবে, পরের সেকেন্ডে আবারও 2 মিটার যাবে। সো আমি যদি বলি 5 সেকেন্ডে কয় মিটার যাবে, তুমি বলবে কি 10 মিটার। কীভাবে বের করছো, যেহেতু 1 সেকেন্ডে 2 মিটার করে যায়, 5 সেকেন্ড চলছে, তাহলে 5 সেকেন্ডে কত মিটার, 10 মিটার। সো এই জন্য দেখো কি করবা, তুমি এই যে এসটা বের করবা কিভাবে বলো তো, এসটাকে বের করবা হচ্ছে এই যে 2 মিটার করে বেগ ইন্টু কতটুকু যায়, হচ্ছে কত সেকেন্ড, 5 সেকেন্ড। সো এই যে 2 কি ছিল বলো তো, 2 ছিল হচ্ছে বেগ, সমবেগ, সেটাকে প্রকাশ করে আমরা কি দিয়ে, ভি দিয়ে। তাহলে ভি, আর ঠিক এইটাই 5 কি ছিল বলো তো, 5 ছিল হচ্ছে গিয়া সময়। সো এই যে ইন্টু টি। সো আমি জাস্ট এটা তোমাকে বোঝানোর জন্য লিখছি, বাট মূলত সমবেগে যদি যায় তাহলে বস্তুর সরণের সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। মানে বস্তু যদি সমবেগে যায় তাহলে তার সরণের সূত্র কি, সরণের সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। আশা করি বুঝছো। এই যে এইটা একটু মনে রাখো, এটা আমাদের সামনে কাজে লাগবে, আমি জাস্ট সরাসরি লিখে ফেলবো, আর কিছু বলবো না। সো এস ইকুয়াল টু ভিটি। এখন আমরা দুইটা জিনিস দেখবো, একটা সমত্বরণ আর একটা হচ্ছে কি অসমত্বরণ। এই যে দেখো সুষমত্বরণটা বোঝার জন্য আমি আবার এই চিত্রটাকে হচ্ছে নিয়ে যাই। ওকে, সো আমরা নেক্সট পেজে যাই। এটাকে এখানে জাস্ট পেস্ট করে দিলে এই যে এটা এখানে চলে আসলো। এখন আমাদের বুঝতে হবে কি বলতো ভাইয়া, আমাদের এখন বুঝতে হবে সুষমত্বরণ বা সমত্বরণটা আমাদের বুঝতে হবে। তো সমত্বরণটা বোঝার জন্য এই যে দেখো, মনে করো সুষমত্বরণ, তুমি যদি বেগের মান পরিবর্তন না করো, বলের মান যদি পরিবর্তন না করো, তাহলে বস্তুটা যেভাবে তুমি হচ্ছে বেগ বাড়তেছিল ঠিক সেভাবেই বাড়বে। ধরো তুমি কখনো আস্তে বল দিতেছো তাহলে আস্তে বাড়বে, কখনো তুমি জোরে বল দিতেছো তাহলে যদি জোরে বাড়বে, মানে তুমি আস্তে ধাক্কা দিচ্ছ আস্তে বাড়বে, তুমি জোরে ধাক্কা দিচ্ছ জোরে যাবে। তাহলে দেখো যদি তুমি বলের মান পরিবর্তন করাও তাইলে ত্বরণও কি হয়ে যাবে, দেখো বেগের মান বাড়বে, বাড়তে থাকবে, কমতে থাকবে, তাহলে ত্বরণের মানও কি হইতে থাকবে বলতো, পরিবর্তিত হইতে থাকবে। তখন যদি ত্বরণের মান পরিবর্তিত হতে থাকে তখন সেটাকে আমরা কি বলবো, অসমত্বরণ। তাহলে সুষমত্বরণ কি, তুমি বলটা দিতেছো সমানভাবে, মানে যেভাবে বল দিতেছো সবসময় সেভাবেই বল দিতেছো, যেভাবে ধাক্কা দিতেছো সেভাবে ধাক্কা দিতেছো। এখন দেখো যেভাবে ধাক্কা দিতেছো সেভাবেই ধাক্কা দিতেছো, ধাক্কা আস্তেও দিতেছো না, ধাক্কা জোরেও দিতেছো না। তখন যে আস্তে 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 মানে যেভাবে দিতেছো ধাক্কাটা ঠিক সেভাবেই দিতেছো, এমন করতেছো না যে একটুখানি আস্তে দিলাম এরপর আবার জোরে দিলাম, আবার আস্তে দিলাম আবার জোরে দিলাম, এভাবে করতেছো না, মানে যেভাবে দিচ্ছ একইভাবে দিচ্ছ। তো ওই ধরনের বলটাকে আমরা কি বলবো, সুষম বল। আর সুষম বল হইলে বস্তুর ত্বরণেরও কি হবে না বলতো, ত্বরণ বাড়বে কমবে না, যা ছিল তাই থাকবে। সো ওই ধরনের ত্বরণকে আমরা কি বলবো, সুষম ত্বরণ। তাহলে কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে, মানে বল যেহেতু পরিবর্তন হবে না তাহলে ত্বরণও কি হবে না বলুন তো, পরিবর্তন হবে না। তুমি একইভাবে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছ, তাহলে দেখো একই হারে বাড়তে থাকে, তাহলে সেই ত্বরণকে আমরা কি বলবো বলতো, সুষম ত্বরণ বা সমত্বরণ। মানে সুষম ত্বরণটা কি, বস্তুর যে ত্বরণের মান সেটা কি হইতে থাকবে, একই হারে বাড়তে থাকবে, মানে যেটা বাড়তেছে সেটা একইভাবে বাড়তে থাকবে। সেই ধরনের ত্বরণটাকে আমরা কি বলবো বলতো, সুষম ত্বরণ। সবসময় একই হারে বাড়তে থাকবে সেই ত্বরণটাকে আমরা কি বলবো, সুষম ত্বরণ বলবো। হ্যাঁ, যেমন অভিকর্ষর প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তু, ধরো এই যে এখান থেকে উপর থেকে নিচে কোনো একটা বস্তু যদি পড়ে, তোমরা তো জানো পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটা কি 9.8 মিটার পার সেকেন্ড ত্বরণ দেয় আমাদের, 9.8 মিটার পার সেকেন্ড ত্বরণ দেয়। তার মানে তুমি যদি কোনো বস্তুকে ছেড়ে দাও, এই বস্তুর বেগ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেয়, তাহলে এই বস্তুর বেগ প্রত্যেক সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়বে, কম, এটা এদিক সেদিক হবে না, প্রত্যেক সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে কি হবে বলতো, বাড়বে। মানে প্রত্যেক সেকেন্ডে এটা বেড়ে যাবে বেগটা, মানে প্রথম সেকেন্ডে যদি 9.8 মিটার পার সেকেন্ড বাড়ে থাকে, পরের সেকেন্ডে কত হয়ে যাবে বলতো, 19.6 মিটার পার সেকেন্ড, এরকমভাবে প্রত্যেক সেকেন্ডে বেগটা 9.8 করে বেড়ে যায়। সো এটা হচ্ছে কি সুষম ত্বরণ। কারণ কি, পৃথিবীতে এমন করবে না যে সকালবেলা এক ধরনের বল দিল, সন্ধ্যাবেলা রাগ করে আরেক রকম বল দিল, এটা তো দিবে না। পৃথিবী আমাদের হচ্ছে সব সময় W=mg এই বলেই টানে, এই বলটা কোনোদিনই কি হয় না বলতো, আকর্ষণ করে। আমাদের পৃথিবী এই বলই আকর্ষণ করে, এই বলটাকে নিচের দিকে আকর্ষণ করে, এই বলটা কোনোদিন কি হয় না, পরিবর্তন হয় না। যেহেতু এই বলটা কোনোদিন পরিবর্তন হয় না,
তার মানে কোনো এই যে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে বহন্ত বস্তুর ত্বরণটা কি সুষম ত্বরণ। এখন এই সুষম ত্বরণ কি আমাদের বাস্তব জীবনে হয়? তুমি যখন গাড়িতে চলো, দেখো না গাড়িটা ভোঁ করে টান দিয়ে কতক্ষণ পরে আবার ব্রেক করে ফেলায়, আবার আস্তে আস্তে টানে, আবার জোরে জোরে টানে। তুমিও যদি বাইক চালাও, তুমিও এই কাজটি করো। সো দেখো, সুষম ত্বরণ বলতে কোনো কিছু আমরা বাস্তব লাইফে খুব কমই পাই না, যেমন না, খুব কমই পাই, কারণ আমাদের গাড়িগুলো সব সময় আস্তে চলে, জোরে চলে। তো সুষম ত্বরণ বলতে আমরা খুব কমই পাই। আমরা সবসময় যেই ত্বরণটা পাই সেটা কি অসম ত্বরণ। কারণ এই যে দেখো, কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সমান না থাকে, তাহলে সেই বস্তুর ত্বরণকে কি বলে অসম ত্বরণ। মানে এই যে এই বস্তুটা মনে করো কিছু সময় গেলা 5 মিটার পার সেকেন্ডে, তাই ধুম করে বেগ বাড়ায় দিলা, তাহলে ত্বরণ বেড়ে যাবে। বল বাড়ায় দিলা, বেগ বেড়ে যাবে, বেগ বেড়ে গেলে ত্বরণ বেড়ে যাবে। আবার দাম করে ব্রেক করে ফেললা, তাহলে আবার কি হবে বলো তো, ত্বরণ কমে যাবে। সো এইরকম ভাবে আমরা বুঝতে পারি সুষম ত্বরণ হচ্ছে এমন ত্বরণ যে ত্বরণের মান ও দিক দুইটারই কখনো পরিবর্তন হবে না। অসম ত্বরণ হচ্ছে সেই সকল ত্বরণ যেটার বেগের মান এবং দিক দুইটাই কি হবে বলতো, পরিবর্তিত হবে। সো দেখো, বাস্তব লাইফে সুষম ত্বরণ পাওয়া যায় না, বাস্তব লাইফে আমরা শুধুমাত্র অসম ত্বরণ পাই। কিন্তু তোমাদের বইয়ের সব কিছু সুষম ত্বরণ, তোমাদের বইয়ের সব কিছু কি সুষম ত্বরণ। তোমাদের সুষম ত্বরণের বাইরে কিছু নাই। এসএসসি প্লাস এইচএসসি তোমাদের সব সময়ই কি বলতো সুষম ত্বরণ। এসএসসিতেও সুষম ত্বরণ, এইচএসসিতেও কি সুষম ত্বরণ। তোমাদের অসম ত্বরণ বলতে কিছু নাই। তার মানে বলটাও হবে সুষম, ত্বরণটাও হবে সুষম, বেগও বাড়বে সুষমভাবে। সো বুঝতে পারছো? সো যে মনে রাখো, ত্বরণ দেখলেই তোমাদের লেভেলে ত্বরণ দেখলেই মনে করবো সেটা কি সুষম ত্বরণ। এখন সুষম ত্বরণ মানে কি? সুষম ত্বরণ মানে হচ্ছে এই যে এ যদি হয় 2 মিটার পার সেকেন্ড, ভাইয়া একটু আগে যে এক্সাম্পলটা দিছিলাম না, এ যদি হয় 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এ যদি হয় 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে প্রত্যেক সেকেন্ডে বেগের মান 2 করেই বাড়াবে। এমন হবে না যে প্রথম সেকেন্ডে 2 বাড়াইলাম, পরের সেকেন্ডে 3 বাড়াই দিলাম বেগ, পরের সেকেন্ডে বেগের মান 5 বাড়াই দিলাম। যদিও বাস্তব লাইফে এটা হয়, কিন্তু তোমার হচ্ছে এই যে ফিজিক্সের জীবনে তোমার এসএসসি এবং এইচএসসিটা এটা হবে না। ত্বরণটা থাকবে সবসময় কেমন, সুষম ত্বরণ। মানে বেগ বাড়াবে, কিন্তু সবসময় ত্বরণের মান যত, ত্বরণের মানটা ফিক্স থাকবে, ত্বরণের মানটা তত ধরেই আস্তে আস্তে কি হবে বলতো, বেগটা বাড়াবে। আশা করি বুঝতে পারছো বেগটা কিভাবে বাড়াবে, সুষম ত্বরণ কি অসম ত্বরণ কি বুঝতে পারছো। এখন দেখো মন্দন। তো মন্দন বোঝার জন্য আবারও এই চিত্রটা আমরা নিব। সো এই চিত্রটা যদি নেই মন্দন বোঝার জন্য, দেখো আমি তোমাকে যদি বলি যে ভাইয়া মন্দন আর কিছু না, মন্দন হচ্ছে একটা ত্বরণ, কিন্তু ত্বরণের মানটা যখন বিপরীত দিকে বল প্রয়োগের কারণে হবে, সেটাই হচ্ছে কি মন্দন। এই যে দেখো, আমি তোমাকে জাস্ট এই জিনিসটাকে বোঝানোর জন্য ফিগারটাকে স্লাইডলি চেঞ্জ করব, স্লাইডলি চেঞ্জ করব কিভাবে? এই যে দেখো, মনে করো এই বস্তুটা আছে না, এই বস্তুটা তোমার চলার পথে এই মাঝখানের একটা স্টেট নিব আমি, মাঝখানে একটা স্টেট নিব। হ্যাঁ, এই বস্তুটা মনে করো ইউ ছিল, ধুমাইয়া আদিবেগে আসতেছিল, খুবই জোরে আসতেছিল। এই বস্তুটা খুবই জোরে আদিবেগ নিয়ে, ইউ আদিবেগ নিয়ে আসতেছিল। কথা বুঝাইতে পারছি? এই বস্তুটা খুবই জোরে ইউ আদিবেগ নিয়ে আসতেছিল। এই বস্তুটার মাঝখানের এই যে ফার্স্টে এটা ছিল তার গতির প্রাথমিক অবস্থা, এখান থেকে এখানে এস দূরত্ব গেছে। তো এস দূরত্ব যাওয়ার সময় মাঝখানের একটা পয়েন্ট হচ্ছে ধরো এ, ঠিক আছে? এস দূরত্ব যাওয়ার সময় মাঝখানের একটা পয়েন্ট ধরো হচ্ছে এ, ঠিক আছে? বস্তুটা যেহেতু এখানে আসতেছিল উড়াধুরা বেগে, এখন করলা কি তুমি, করলা কি এই ডিরেকশনে, অপোজিট ডিরেকশনে একটা ফোর্স লাগা দিলাম, মানে এটাকে টেনে ধরলা বা ব্রেক চাপলা। সেই ব্রেক চাপার ফোর্সটা কি বলতো, এফ। ঠিক আছে? অপোজিট ডিরেকশনে তুমি একটা কি দিলা বলতো, বল দিলা। অপোজিট ডিরেকশনে কি একটা বল দিলা। তাহলে ইউ উড়াধুরা বেগে আসতেছিল, তুমি এখানে যদি একটা বল দাও, তাহলে হবে কি বলতো, বস্তুটা অপোজিট ডিরেকশনে বল পাইলে বেগের মান আস্তে আস্তে কি হবে বলতো, কমতে থাকবে না? আরে বুঝো, ধরো কোন একটা তোমার কেউ একটা ধরো তোমার বন্ধুই সাইকেল চালাইয়া তোমার দিকে আসতেছে, এখন ওই ব্রেক করবে অথবা তুমি হাত দিয়ে ওরে থামাবা, যেটাই করো। ওই ব্রেক করলে তোমার সে বলটা বোঝা একটু কষ্ট হবে। তুমি জাস্ট চিন্তা করো যে ওই এদিক বরাবর সাইকেল চালা এদিকে আসতেছে, তুমি দাঁড়ায় থেকে এই দিক বরাবর বল দিয়ে হাত দিয়ে এটাকে কি করবা, থামাবা। সো এখানে যে এটার বেগ ছিল আগে, সো এটার বেগ মনে করো ছিল 5 মিটার পার সেকেন্ড। এটার আগে থাকতেই বেগ ছিল কত, 5 মিটার পার সেকেন্ড বেগ আগে থাকতেই ছিল। ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড বেগ আগে থাকতেই ছিল। এখন তুমি করলা কি, বিপরীত দিকে বল দিলা। তাহলে বিপরীত দিকে বল দিলে বেগের মান অবশ্যই কমবে।
কমতে কমতে যেহেতু এটা থামায় ফেলছো, তার মানে এইটা ভি কি বলতো, ভি আসবে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। যেহেতু চলতে চলতে তুমি এটাকে কি করে ফেলছো, থামাইয়াই ফেলছো। সো ভি আসবে হচ্ছে কত, 0 মিটার পার সেকেন্ড। সো ইউ ছিল 5 মিটার পার সেকেন্ড, ভি ছিল কি 0 মিটার পার সেকেন্ড। আর বলটা দিছো কোন দিকে বলো তো, অপোজিট ডিরেকশনে। অপোজিট ডিরেকশনে যদি বল দাও বা বস্তুর বেগের মান যদি কমে যায়, বেগের মানটা যদি কি হয়ে যায়, কমে যায়, এবং এই ঘটনাটা ঘটতে আছে, আমি এখানে ইউকে 5 না ধরে 6 ধরি, ইউকে আমি 6 ধরলাম, তাহলে ওই যে আগের উদাহরণটার সাথে মিলানো যাবে। এখানে দেখো তো বেগের মানটা এখন কি হচ্ছে বলতো, তুমি বিপরীত দিকে বল দিতেছো, বেগের মানটা আস্তে আস্তে কি হচ্ছে, কমে গেছে। কমে যাইতে যাইতে এক সময় কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, মানে বস্তুটা থেমে যাবে। তো বস্তুটা যদি থেমে যায়, তাহলে এখান থেকে তুমি ত্বরণ যদি বের করো, ত্বরণ যদি বের করো, ত্বরণ এ ইকুয়াল টু কি বলতো, তুমি যে সূত্র জানো অলরেডি শিখেছো, ভি মাইনাস ইউ বাই টি। সো এখানে আমি ইউ দিছি 6 মিটার পার সেকেন্ড, আর এই যে টি এর ভ্যালুটাও দিয়ে দিলাম কত বলতো 6। আচ্ছা, তাহলে দেখো তো 6 সেকেন্ড, আর ইউ ছিল 6 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হয়েছে কত বলতো 0। সো এখান থেকে জাস্ট লিখো শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 0। ইউ কত, ইউ ছিল হচ্ছে 6, ইউ ছিল কত, ইউ ছিল হচ্ছে 6, আর টি কত, টি হচ্ছে কত 6। তাহলে এই যে 0 মাইনাস 6 কি 6/6, 0 মাইনাস 6 মাইনাস 6/6 ইকুয়াল টু কত বলতো -1। কেন ভাইয়া -1? আরে বুঝাই তো যায় রে ভাই, তুমি যেদিকে যাইতে চাচ্ছ তার অপোজিট ডিরেকশনে এবার কি কাজ করতেছে বলতো, ত্বরণ কাজ করতেছে। ত্বরণ না, এই যে অপোজিট ডিরেকশনে কাজ করতেছে কি বলতো, মন্দন। ত্বরণের কাজ ছিল কি, ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধি করে। ত্বরণ কি করে, ত্বরণের কাজ হচ্ছে বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধির হার। ত্বরণের কাজ হচ্ছে কি, বেগ বৃদ্ধির হার। তাহলে ত্বরণ 1 মিটার পার সেকেন্ড ছিল দেখে প্রত্যেক সেকেন্ডে বেগ কি করছে বলতো, কি করছে, কমায়া দিছে না। প্রত্যেক সেকেন্ডে বেগ কি করছে বলতো, কমায়া দিছে। আর মন্দন কি ছিল বলতো, মন্দন হচ্ছে প্রত্যেক সেকেন্ডে বেগ কি করছে বলতো, হচ্ছে কমায়া দিবে। যে ত্বরণ হচ্ছে প্রত্যেক সেকেন্ডে বেগ বৃদ্ধির হার, মানে বেগকে বাড়ায় দিবে। ত্বরণ হচ্ছে প্রত্যেক সেকেন্ডে বেগ বৃদ্ধির হার, আর মন্দন হচ্ছে কি বলতো, মন্দন হচ্ছে প্রত্যেক সেকেন্ডে বেগ হ্রাসের হার, মানে বেগকে কি করবে, প্রত্যেক সেকেন্ডে বেগকে হচ্ছে কমায় দিবে। ত্বরণ আর মন্দন বুঝছো, ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার, প্রতি সেকেন্ডে এই বেগকে বাড়ায় দিবে। কোন একটা বস্তু প্রত্যেক সেকেন্ডে যে বেগ থাকবে সেই বেগটাকে বাড়ায় দিবে। একটু আগে দেখাইছি যে 0 থেকে শুরু হয়েছিল, পরে 1 মিটার পার সেকেন্ড হয়েছিল, 2 থেকে 6 মিটার পার সেকেন্ড হয়েছে। আর এখানে আগেই ছিল 6 মিটার পার সেকেন্ড, আগে বেগ ছিল কি 6 মিটার পার সেকেন্ড। এই বস্তুর উপর 6 মিটার পার সেকেন্ড বেগ থাকাকালীন, 6 মিটার পার সেকেন্ড বেগ থাকাকালীন এই পজিশনে যখন আসছে, তখন তুমি কি করছো, অপোজিট ডিরেকশনে একটা কি করছো বলো তো, বল দিছো। তো বল দেওয়ার কারণে এখানে একটা ত্বরণ কাজ করবে, যেদিকে বল সেদিকে ত্বরণ। তো এইদিকে অপোজিট ডিরেকশনে একটা বল দিছো, অপোজিট ডিরেকশনে একটা কি কাজ করবে বলো তো, ত্বরণ কাজ করবে। সেই ত্বরণের মান কত, সেই ত্বরণের মান হচ্ছে এই যে আমরা পাইলাম -1। তো অপোজিট ডিরেকশনে যে ত্বরণ, সেই ত্বরণটাই কি বলতো, মন্দন। আর এই মন্দনের কাজ কি, মন্দন হচ্ছে বেগ হ্রাসের হার। মানে হচ্ছে কোনো বস্তুকে যখন তুমি হচ্ছে অপোজিট ডিরেকশনে বল দিবা অথবা ব্রেক চাপবা, তখন বস্তুর যে গতি হ্রাস পাবে। তো কি হারে হ্রাস পাবে, কতটুকু করে হ্রাস পাবে, ত্বরণ তো হচ্ছে বৃদ্ধি পাবে, কতটুকু করে বৃদ্ধি পাবে সেটা ছিল ত্বরণ। আর মন্দন হচ্ছে কি বলতো, কি হারে হ্রাস পাবে, যেই হারে হ্রাস পাবে সেটাই হবে কি বলতো, মন্দন। সো ত্বরণ কি আমি বুঝাইতে পারছি, মন্দন কি বুঝাইতে পারছি। ওকে, তাহলে মন্দন হচ্ছে বেগ হ্রাসের হার। দেখো, যখন তুমি ত্বরণ বলবা, তখন যদি মন্দনকে যদি ত্বরণ বলো, তাহলে হচ্ছে কি বের কর, -1 জায়গায় -1 দিতে হবে, বুঝছো। এই যে আসছে এটা কিন্তু মন্দন, বাট এটাকে ত্বরণ যদি লেখো, মন্দনকে যদি ত্বরণ হিসেবে লেখো, তাহলে অলওয়েজ মাইনাস আসবে। আর এইটারে যদি ত্বরণ না লিখে মন্দন লিখো, তাহলে কিন্তু তোমাকে এই মাইনাসটা দিতে হবে না। কেন, কারণ মন্দন মানেই তো বেগ হ্রাসের হার, আর ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার। বাট যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে বোঝাবে যে বেগটা না বেড়ে উল্টা কি কমবে। তো ত্বরণও তখন কি বোঝাবে, মন্দন বোঝাবে। আর মন্দন তো আমরা জানি বেগ হ্রাসের হার, এই জন্য এটাকে যেহেতু বেগ কমবে, তাই এটাকে আর মাইনাস দেওয়া হয় না। নর্মালি তো তুমি মন্দনের কোনো সূত্র পড়ো নাই, তুমি কিসের সূত্র পড়ছো বলো তো, ত্বরণের সূত্র পড়ছো। তো ত্বরণের সূত্র দিয়েই ত্বরণটা বের করবা। ত্বরণটা বের হইলে সেটা নেগেটিভ বের হবে, তো নেগেটিভ বের হইলে সেটা ত্বরণ। আর যখন তুমি মন্দন লিখবা, মাইনাসটা লিখবা না।
ত্বরণ লিখলে মাইনাসটা লিখবা, মন্দন লিখলে মাইনাসটা লিখবা না। সো ত্বরণ কি? বেগ বৃদ্ধির হার। মন্দন কি? বেগ হ্রাসের হার। যে সরল পথে চলমান বস্তু সময়ের সাথে বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলে। আর হার জিনিসটা কি? একক সময়ে যে পরিবর্তন হয় সেটাই ছিল হার। যেমন ব্রেক কষার পর যে কোনো যানবাহনের গতি। তো এই যে একটা বস্তু ছিল সেটাকে ব্রেক করে যানবাহন কি করে দিছো, মানে গতিটাকে কি করছো বলো তো? কমায় দিছো না? সো এই যেহেতু গতিটাকে কমায় দিছো, সো এটাই হচ্ছিল তোমার কি বলো, এটাই ছিল হচ্ছে তোমার মন্দন। ওকে, আশা করি বুঝছো। নেক্সটে আমরা যাই। তো দেখো গতির সূত্রসমূহ এইটা আমি তোমাদের অধ্যায়ভিত্তিক সূত্র ব্যাখ্যা যেই টপিকটা তোমাদের আমি করাইছি সেই টপিকটা থেকে আমি হচ্ছে একটুখানি স্ক্রিনশট দিয়ে দিব। তার আগে আমি তোমাকে জাস্ট একটু বুঝাই যে এখানে সূত্রগুলো কোথা থেকে আসছে। প্রথমে আমরা একটু আগে একটা সূত্র দেখে আসছি, যদি সমবেগে চলে সেখান থেকে এস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলতো? ভিটি। আবার ত্বরণের সূত্র প্রমাণ থেকে আমরা দেখে আসছি এ ইকুয়াল টু কি বলতো? এ ইকুয়াল টু হচ্ছে কি বলতো? ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, সো এইটাকে যদি তুমি মডিফাই করো, সো এইখান থেকে যদি মডিফাই করো তুমি এই যে এ ভাগাকার আছে এই পাশে গিয়ে গুণাকারে লিখলে কি লিখতে পারো বলতো? এটি ইকুয়াল টু কি? ভি মাইনাস ইউ লিখতে পারো, অবশ্যই পারো। এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ লিখতে পারো। এখন ভি মাইনাস ইউ ইকুয়াল টু কি লিখতে পারো বলো তো? আবার ভি মাইনাস ইউ ইকুয়াল টু আবার কি লিখতে পারো? এই যে এটি লিখতে পারো। জাস্ট এই জিনিসটাকে এই পাশে লিখলাম, এই জিনিসটা এই পাশে লিখলাম। এখন এখান থেকে তুমি কি লিখতে পারো বলো তো? ভি ইকুয়াল টু কি? ইউ প্লাস এটি। ভি ইকুয়াল টু কি? ইউ প্লাস এটি। এটা একটা কিসের সূত্র? শেষ বেগের সূত্র। এই যে ভি কি? ভি হচ্ছে শেষ বেগ, ইউ কি আদি বেগ, এ কি টি কি? এটা প্রথমে লিখে দিয়ে আসছি আমি, ওই যে যখন চিত্রটা আঁকছিলাম তখন সেটা লিখে দিয়ে আসছি। বা অধ্যায়ভিত্তিক সূত্র ব্যাখ্যার ওইখানে তোমার সূত্রের পিডিএফ আকারে নোট আকারে বানানো আছে। সো তুমি আর কি চাও বলো? সূত্রের পিডিএফ আকারে নোট আকারে বানানো আছে। সো অধ্যায়ভিত্তিক সূত্র ব্যাখ্যার ক্লাসটা যদি কেউ না দেখো, এই চ্যানেলেই আছে, তোমার হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ফর্মুলা একটা প্লে লিস্টই পেয়ে যাবা। সেখানে হচ্ছে চ্যাপ্টার 6 পর্যন্ত আপলোড দেওয়া আছে, 2 থেকে 6 পর্যন্ত। সামনে আরও তোমার হচ্ছে চ্যাপ্টারগুলো আসবে, সেইটা দেখবা। সেখানে বিস্তারিতভাবে ফর্মুলা দেওয়া আছে। আমি বলবো তুমি এখান থেকে ফর্মুলা লেখো না, ওই ভিডিওটা দেখো, ওই ভিডিওতে যে পিডিএফ ফাইলটা আছে সেটা ডাউনলোড করো বা খাতায় নোট করে ফেলো, তোমার ইচ্ছা। তো এখানে সব বিস্তারিত লেখা আছে, আমি আর সময় নষ্ট করতেছি না। তো দেখো ভি ইকুয়াল টু কি? ইউ প্লাস এটি। এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এখন দেখো তো এই এ এর ভ্যালু একটু আগে দেখতেছো, এ এর ভ্যালু কি হতে পারে? ত্বরণের জন্য হবে এ এর ভ্যালু প্লাস। ত্বরণের জন্য, আচ্ছা ত্বরণটা, এই যে ত্বরণটা কি হইতে পারে বলো তো? প্লাস মাইনাস হইতে পারে না? এর ভ্যালুটা একবার প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে। একটু আগে দেখাইছি, এই যে দেখো, এই যে মন্দন যখন হবে সেটা হবে কি? মাইনাস, মানে ত্বরণের ভ্যালুটা মাইনাসও হয়ে যেতে পারে মন্দনের ক্ষেত্রে, আবার ত্বরণের ভ্যালুটা প্লাস হইতে পারে। তাহলে প্লাস মাইনাস, ত্বরণের ভ্যালুটা প্লাস মাইনাস দুইটাই হইতে পারে। সো ভি এর এই ফর্মুলাটাকে চাইলে আমরা কি লিখতে পারি? ইউ প্লাস মাইনাস এটি। কেন ভাইয়া এটা? কারণ এই যে, কারণ এটা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। তো তুমি তো জানো না পজিটিভ না নেগেটিভ, তাহলে পজিটিভ হইলে পজিটিভ বের ইউজ করবা, নেগেটিভ হইলে নেগেটিভ ইউজ করবা। মানে ত্বরণের মান যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ ইউজ করবা, ত্বরণের মান যদি নেগেটিভ হয় নেগেটিভ ইউজ করবা। সো ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি। মানে সহজ কথা, তুমি যদি হচ্ছে শুধু প্লাস দিয়েও সূত্রটা মনে রাখো, কোনো সমস্যা নেই, এটাও মনে রাখতে পারো। বাট অনেক জায়গায় দেখবা প্লাস মাইনাস লেখা থাকে। কেন প্লাস মাইনাস লেখা থাকে সেটা বোঝানোর জন্য আমি বলতেছি, এর মান পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, এই জন্য এখানে একটা প্লাস মাইনাস আসে। সো ভি ইকুয়াল টু কি? ইউ প্লাস এটি দিয়েই তুমি মনে রাখতে পারো যদি তোমার সহজে মনে রাখতে মন চায়। ওকে, সো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা, আশা করি এটা বুঝছো। সো এটা বুঝলে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা কি? সেটা হচ্ছে কি? অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটিটা আমাদের বুঝতে হবে। অ্যাভারেজ ভেলোসিটি মানে কি বলতো? গড় বেগ। অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে, সো এ ভি ই আর এ জি, অ্যাভারেজ ভেলোসিটি স্লাইডটা আমরা অ্যাড করি নাই, অ্যাভারেজ ভেলোসিটি স্লাইডটা অ্যাড করি না। সো দেখো এ ভি আর এ জি, অ্যাভারেজ ভেলোসিটি মানে কি? অ্যাভারেজ ভেলোসিটি মানে কি? মানে হচ্ছে গড় বেগ। কি দেখো, তোমার তুমি গতিকালে ধরো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবা, তো হইতে পারে যে কখনো একটু কম গেছো, গতি একটু কম ছিল, কখনো গতি একটু কি ছিল? বেশি ছিল। এটা হইতে পারে যে গতি একটু কম ছিল, গতি একটু বেশি ছিল, সেটা কিন্তু হইতে পারে।
সো ওই যে গতি কম ছিল বেশি ছিল এইটাকে আমরা কি বলবো বলতো, অ্যাভারেজ ভেলোসিটি বা হচ্ছে গড় বেগ। এখন তুমি হচ্ছে মনে করো এখান থেকে এখানে গেছো, তো তোমার গতিকালের বিভিন্ন সময়ে তুমি হচ্ছে বিভিন্নভাবে গেছো, কিন্তু যদি ত্বরণে যাও তাহলে অবভিয়াসলি এই যে যদি সমত্বরণে যদি যাও, এই যে এখান থেকে তুমি যদি এখান থেকে সমত্বরণে যাও তাহলে এখানে তোমার আদি বেগ ছিল ইউ, শেষ বেগ ছিল কি ভি। এখন প্রত্যেকটা পয়েন্টে যেহেতু ত্বরণ আছে, প্রত্যেকটা পয়েন্টে তুমি কি পাবা না বলতো, প্রত্যেকটা পয়েন্টে তুমি একটা কি পাবা বলতো, তুমি প্রত্যেকটা পয়েন্টে একটা আলাদা আলাদা বেগ পাবা না। যেহেতু সমত্বরণে যাবা মানে এ যেহেতু সুষম ত্বরণ, এর কাজ কি ইউ কে বাড়ায় দেওয়া। তো ইউকে এখানে এসেও ইউ বেড়ে যাবে, এখানেও বেড়ে যাবে, এখানেও বেড়ে যাবে, এখানেও বেড়ে যাবে, এখানেও বেড়ে যাবে। সো এই ক্ষেত্রে হয় কি তোমার হচ্ছে এই যে প্রত্যেক পয়েন্টে পয়েন্টে বেগ আলাদা থাকে, তাই না? তাহলে এইটা দিয়ে না আসলে তোমার হচ্ছে যে ফর্মুলাগুলো দূরত্ব এগুলো তুমি ক্যালকুলেট করতে পারবা না, ঠিক আছে? তুমি এগুলা এই দূরত্ব এগুলা ক্যালকুলেট করতে পারবা না। কেন পারবা না? কারণ বুঝতেই তো আছে রে ভাই, এটা আদি বেগটা ইউ, শেষ বেগটা হচ্ছে ভি। তাহলে মাঝখানে ঘটনাটা কি, মাঝখানে ইউ আর ভি, এইখানে এই যে এই প্রত্যেকটা পয়েন্টের জন্য বেগ আলাদা আলাদা না? এই যে একটু আগে যে উদাহরণে বুঝাই আসছি, এই যে এখান থেকে বুঝাই আসছি, এই যে দেখো জিরো ছিল, ত্বরণ ছিল 1 মিটার পার সেকেন্ড, প্রথম সেকেন্ডে জিরো ছিল, পরের সেকেন্ডে যে দেখো ত্বরণ কি হয়ে গেছে 1 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, দ্বিতীয় সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড, চতুর্থ সেকেন্ড 4 মিটার পার সেকেন্ড, পঞ্চম সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড, ষষ্ঠ সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড। মানে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কি হয়েছে বলতো, ত্বরণ থাকার কারণে বেগের কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তো এখানে 5-6টা বেগ পেয়ে গেছো। সো 5-6টা বেগ থাকলে আমাদের জন্য ক্যালকুলেশন করা খুবই কি টাফ। এই জন্য আমরা করি কি, অ্যাভারেজ ভেলোসিটি বের করি। অ্যাভারেজ ভেলোসিটি মানে কি, অ্যাভারেজটা যখন বের করবা তাহলে হচ্ছে প্রত্যেকের জন্য কত ছিল সেটা বের হয়ে যাবে। মনে করো তোমরা একটা ট্যুরে গেছো, 3জন বন্ধু আছে, একটা বন্ধু হচ্ছে এ, একটা বন্ধু হচ্ছে বি, আর একটা বন্ধু হচ্ছে কি সি। এখন এ এর কাছে আছে মনে করো 500 টাকা, বি এর কাছে আছে মনে করো হচ্ছে তোমার 700 টাকা, সি এর কাছে আছে ধরো হচ্ছে কত টাকা, 300 টাকা। এখন তোমরা 3 বন্ধু মিলে তো তাহলে টোটাল কত হইলো বলো তো, 5 আর 7 12, 1500 টাকা আছে। এখন তোমরা 3 বন্ধু মিলে ঘুরতে গেলা, একজনের কাছে টাকা আছে বেশি, একজনের কাছে আছে কম। তো যার কাছে টাকা বেশি আছে, যার কাছে টাকা কম আছে, এই যে দুজনের কাছে কম, এই জনের কাছে বেশি। এখন যার কাছে কম আছে সে মন খারাপ করবে না, ঠিক আছে? যার কাছে সবচেয়ে কম আছে সে মন খারাপ করবে না। আবার যার কাছে বেশি আছে সেও মন খারাপ করবে না, বলবে যে আমি এত টাকা খরচ করতেছি তোরা খরচ না। তাহলে তোমরা হিসাব করে করলা কি, এই বন্ধু মন খারাপ করার দরকার নাই, একটা কাজ করি আমরা 3জনের মিলে আমরা অ্যাভারেজ করে ফেলি, মানে আমরা 3জনের টাকা সমান সমান ভাগ করি। তো সমান সমান কিভাবে ভাগ করবা, এই যে 3টাকে যোগ করবা, 500 প্লাস 700, 700 প্লাস 300 প্লাস 300, তাহলে টোটাল কত হলো বলতো, 1500। তাহলে কয়জন আসো, 3জন আসো, মাথা পিছু 3 দিয়ে ভাগ করে দিলা, তাহলে এটাই কি ছিল বলতো, গড় মান। তাহলে তোমাদের টাকার এই যে দেখো, তাহলে আসলো 1500 ভাগ 3, তাহলে কত চলে আসলো, 500। তার মানে প্রত্যেক বন্ধু এখন কত করে পাবে, ওর কাছে 500 ছিল ওই তো 500ই পাবে, যার কাছে 700 ছিল সেও 500 খরচ করবে, যার কাছে 300 ছিল সেও এখন কি 500 খরচ করবে। তাহলে বলতো ইকুয়ালিটিতে চলে আসলো না? কিসে চলে আসলো, ইকুয়ালিটিতে চলে আসলো না? এই যে তাহলে এইটা কি তোমাদের গড় মান না? এটাই হচ্ছে তোমাদের গড় মান। মানে সবার কাছে যা থাক, যতজন আছে সবাইকে সবগুলো যোগ করে, মানে গড় কি ছিল তোমরা ছোটবেলা শিখছো, গড় মানে রাশিগুলোর যোগফল ডিভাইডেড বাই ভাগ রাশিগুলোর সংখ্যা। তার মানে তোমরা 3জন বন্ধু ছিল, সবার টাকাটাকে যোগ করে তুমি 3 দিয়ে ভাগ করে দিলা, প্রত্যেকে মাথা পিছু কত টাকা আসছে সেটা বের হয়ে গেল, সেটাই ছিল কি গড় মান। তো এখানে দেখো আমাদের ওই যে ওই এক্সাম্পলটাই আমি নিয়ে আসি, দাঁড়াও এটা আমি মুছে দিয়ে ওই এক্সাম্পলটাই নিয়ে আসি, তাহলে তোমার জন্য বুঝতে আরো কিছু কি হবে বলতো। এখান থেকে ধরে এখানে নিয়ে আসলাম, এই যে দেখো তোমার এখানে ইউ ছিল 0, ধরো ভি হয়েছে 6 মিটার পার সেকেন্ড। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কি হয়েছে বলতো, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কি হয়েছে বলতো, বেগের মানের পরিবর্তন হয়েছে। এখন এই সমত্বরণের জন্য না আমি যেভাবে যোগ করছি তোমার সেই যোগটা করার দরকারও নেই, বুঝছো? সমত্বরণের জন্য আমি যেভাবে যোগ করছি না, তোমার সেই যোগটা করার দরকারও নাই। কেন দরকার নাই ভাইয়া? কারণ সমত্বরণে যদি বস্তু চলে ফ্যান্টাস্টিক্যালি, তুমি জাস্ট কি করবা, এই যে ফার্স্ট অফ অল হচ্ছে এটা একটা প্রুফ আছে, প্রুফটা তোমাদের দরকার নেই, আপাতত যদি জানো যে সমবেগের জন্য তুমি যদি গড় মান বের করো, তাহলে সেটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি বা গড় ভেলোসিটি, সেটাকে বড় হাতের ভি দিয়ে যদি আমি প্রকাশ করি, তাহলে সেটা কি হবে বলতো, বড় হাতের ভি বা অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ, সেটাকে আমি কি দিয়ে প্রকাশ করবো বলতো, বড় হাতের ভি দিয়ে। তো বড় হাতের ভি দিয়ে প্রকাশ করি ফ্যান্টাস্টিক্যালি। তোমার জাস্ট এই যে আমি যেভাবে গড় বের করছি সবগুলোকে যোগ করে, সব 3 দিয়ে, 3টা সংখ্যা ছিল 3 দিয়ে ভাগ করছি,
ফ্যান্টাস্টিক্যালি সেটা তোমার করতে হয় না। যদি সমতরণে বস্তু চলে তাহলে বস্তুটা হচ্ছে কি হয়, জাস্ট এই যে ইউ আর হচ্ছে ভি, মানে ইউ কত, ইউ হচ্ছে 0 আর ভি কত, ভি হচ্ছে গিয়ে কত 6, তাহলে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই সময়, সময় কত ছিল জানি এখানে 6 সেকেন্ড ছিল তাই না, 6 সেকেন্ড ছিল। তাহলে এই যে এভারেজ ভেলোসিটি বা গড় বেগ তুমি যদি পেতে চাও তাহলে জাস্ট ফ্যান্টাস্টিক্যালি আমি কি বললাম মিলে যায়, সেটা কি করলে এই যে গড় বেগটা পেয়ে যাবা ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। ওকে, সো এভারেজ ভেলোসিটি যদি সমতরণে বস্তু চলে তাহলে তুমি এভারেজ ভেলোসিটি পেয়ে যাও কিভাবে, ইউ মানে হচ্ছে কোথা থেকে যাত্রা শুরু করছে তখন আদি বেগ কি ছিল, আর যাত্রা যেখানে শেষ করছে সেই তখন বেগ ছিল কি সেইটা ইউ প্লাস ভি। এই ভি আর এই ভি কিন্তু সেম না, এই ভি হচ্ছে গড় বেগ যেটাকে ক্যাপিটাল ভি দিয়ে লেখা হয়, এই ভি হচ্ছে স্মল ভি যেটা হচ্ছে স্মল লেটার দিয়ে লেখা হয়। তো এই যে দেখো, সো এখানে ইউ প্লাস ভি বাই টু, ইউ প্লাস ভি বাই টু, সো ইউ কত, ইউ হচ্ছে 0 আর ভি কত, ভি হচ্ছে গিয়ে আমাদের 6। তো এই যে তাহলে ইউ আর ভি কে ডিভাইড করে 2 দিয়ে করলেই হচ্ছে তুমি কি পেয়ে যাও, অ্যাভারেজ ভেলোসিটি পেয়ে যাও। এখন অ্যাভারেজ ভেলোসিটি এখান থেকে জাস্ট তুমি এখান থেকে কি লিখতে পারো বলো তো, এখান থেকে তোমাদের থাকলো কি, এই যে দেখো ইউ এর জায়গায় ইউ থাকলো প্লাস ভি এর জায়গায় কি পাইছো বলতো, আচ্ছা এটাই তোমার এভারেজ ভেলোসিটি, আদি বেগ আর শেষ বেগ যদি বসায় 2 দিয়ে ভাগ করে দাও এটাই তোমার এভারেজ ভেলোসিটি। এই ভেলোসিটিটা তুমি চাইলে কাজে লাগাইতে পারো, বাট ভাই একটা প্রুফ করবো এই জন্য একটু সামনে আগাইতেছি। তো ইউ প্লাস এই যে ভি কি, ভি কি শেষ বেগ না, এই যে ভি এটা না শেষ বেগ, তাহলে ভি এর জায়গায় তুমি কি লিখে দিতে পারো বলো তো, ইউ প্লাস এটি লিখে দিতে পারো, ইউ প্লাস এটি লিখে দিতে পারো, ভি এর জায়গায় কি দিতে পারো, ইউ প্লাস এটি বাই 2 লিখে দিতে পারো। সো এখন এখান থেকে যদি তুমি ফার্দার সামনের দিকে আগাও তাহলে এই যে দেখো ইউ আর ইউ যোগ হয়ে কি হয়ে যাবে 2u প্লাস এটি, তাহলে এখানে কি আসলো বলো তো 2u প্লাস এটি, 2u প্লাস এটি ডিভাইডেড বাই এই যে 2u প্লাস এটি ডিভাইডেড বাই তোমার আসলো হচ্ছে 2। সো এইটা কি পাইলা বলো তো, ভি, ভি মানে কি, এটা হচ্ছে গড় বেগ, এটা হচ্ছে আমাদের কি গড় বেগ। এখন দেখো তো গড় বেগ যখন পেয়ে যাও প্রত্যেকটা পয়েন্টের জন্য সেই বেগটা কি বলতো সমান না। তো এই যে দেখো এখানে এই যে তোমাদের কত টাকা পেয়ে গেছিলাম, 500 টাকা পেয়ে গেছিলাম, যে সেই যে তোমার প্রত্যেকটা বন্ধুর জন্য কি ছিল বলতো 500 ছিল না, এই বন্ধুর জন্য 500, এই বন্ধুর জন্য 500, এই বন্ধুর জন্য 500, তার মানে সবার জন্য সমান হয়ে গেছিল না। সো এইখানে আমরা বলতে পারি যে আমি যখন গড় বেগ পেয়ে গেছি তাহলে আমার বেগটা আর সবগুলোর জন্যই কত, এইটাই সবগুলোর জন্য ভি, এখন আর ইউ আর ভি নেই, গড় বেগ পেয়ে গেলে সবগুলোর জন্য ভি। যেমন এখানে 500 700 300 এর গড় বেগ ছিল 500, মানে গড় মান ছিল 500, 500 700 300 এর গড় মান ছিল কি 500, তার মানে সবার জন্য তখন কি ছিল 500 ছিল, সবার জন্য তখন 500 ছিল। সেই যে দেখো ইউ আর ভি এর গড় মান হচ্ছে 2u প্লাস এটি বাই 2, তাহলে সবার জন্য এই গড় মানটা সেম। তাহলে আমরা এইটাকে এখন কি বলতে পারি বলতো, এই গড় বেগটাকেই আমরা কি বলতে পারি চাইলে সমবেগ বলতে পারি না, কারণ এই গড় বেগটা তো সবার জন্য সমানই, এই গড় বেগটা প্রত্যেকটা মানুষের জন্য কি সমান। সো এই গড় বেগটা যদি সবার জন্য সমান হয় তাহলে এই গড় বেগটাকে আমরা এখন কি বলতে পারি বলতো, সমবেগ বলতে পারি অবভিয়াসলি। সো সমবেগের জন্য সূত্র কি বলতো, সুতরাং সমবেগের জন্য সূত্র কি, সমবেগের জন্য সূত্র হচ্ছে এস ইকুয়াল টু কি ভিটি, এস ইকুয়াল টু কি ভিটি, এস ইকুয়াল টু হচ্ছে ভিটি। এখন ভি এর জায়গায় এটা ভি কি, ভি হচ্ছে গড়বেগ, এস ইকুয়াল টু ভিটি, ভি কিন্তু গড়বেগ, যেহেতু ত্বরণ ছিল তুমি তো দেখো এস ইকুয়াল টু ভিটি সূত্রটা কখন বলছিলাম, যখন ত্বরণ শূন্য তখন বলছিলাম এস ইকুয়াল টু ভিটি, মনে পড়ে যখন বলছিলাম এই যে ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য, এই যে যখন বলছিলাম ত্বরণ শূন্য মানে ত্বরণ বাড়বে কমবে না, তখন বস্তুটা সমবেগে চলবে, তখন আমরা কি লিখছিলাম এস ইকুয়াল টু ভিটি। তাহলে এই ভি মানে হচ্ছে এই যে যেই বেগে ছিল সেই বেগে, বাট এখানে যে এস ইকুয়াল টু ভিটি লিখছি এই ভি কি সেই ভি না, এই ভি সেই ভি না, এটা হচ্ছে এই ভিটা কোন ভি, এই ভিটা হচ্ছে গড় বেগ, এই যে ত্বরণ থাকার পরেও যে আমি গড় বেগটা পাইছি সেই ভিটা হচ্ছে এটা। তো এস ইকুয়াল টু কি ভিটি, তো এই ভিটা যদি আমি বসাই এই ভি এর একটা মান আছে সেটা কি, সেই ভি এর মানটা হচ্ছে 2u প্লাস এটি বাই 2, 2u প্লাস এটি বাই 2, আর এখানে আগে থাকতেই একটা কি ছিল বলতো টি, ঠিক আছে। এখন তুমি যদি হচ্ছে লিখো এস ইকুয়াল টু এই যে যদি এখন এই যে দুইটাকে যার যার জায়গায় ভাগ করে টিটাকে গুণ করে দাও, আগে ভাগ করি, তাহলে কি আসবে 2u বাই 2, 2u বাই 2 প্লাস এটি বাই 2, এটি বাই 2, আর এটার সাথে কি আছে বলতো টি গুণাকার আছে, এই 2 আর এই 2 কাটা, তাহলে এইখানে থাকবে কি বলতো, আবার টিটাকে গুণ করে দিই, তাহলে এখানে থাকবে কি ইউ প্লাস এই ওয়ানটাকে আমি চাইলে কীভাবে লিখতে পারি, হাফ এটি লিখতে পারি না, আর এটার সাথে গুণাকার আছে কি বলতো টি, ইউ প্লাস হাফ এর সাথে গুণাকার আছে হচ্ছে টি।
সো এখান থেকে জাস্ট আমরা কি বলতে পারি বলতো, এখান থেকে আমরা জাস্ট বলতে পারি সেটা হচ্ছে ইউটি, এই যে এস ইকুয়াল টু কি আসে, ইউটি প্লাস হাফ হাফ এ টি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, বুঝছো, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এইটাই ছিল আমাদের ফর্মুলা। সো দেখো এইগুলো বাকি যতগুলো আছে সবগুলো মুছে দিয়ে আমি ফর্মুলাগুলোকে এক সাইডে রাখি। তো যারা তুলছো তারা হচ্ছে তুলছো, তুলে ফেলো। সো আশা করি এটা বুঝতে পারছো। সো আমরা এই যে ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার এই ফর্মুলাটা কোথা থেকে পাইছি, দাঁড়াও এটাকে একটু বুঝাই নি তারপরে মুছি। এই যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলাটা তো সবাই মুখস্থ করছো, এমন কেউ আছে যে মুখস্থ করো নাই? যদি ঝাপটা 2 আগে পড়ে থাকো তাহলে মুখস্থ করছো, আর যারা যদি না পড়ো তাহলে তো ভাইয়া এই যে এখনই বলে দিলাম, এখনই মুখস্থ করে ফেলো। এই যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা কোথা থেকে আসছে, এই যে এইভাবে আমরা গড়বেগ নিয়ে সমত্বরণের জন্য। তো এটা এটা কিসের জন্য, এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিসের জন্য বলতো, এটা হচ্ছে সমত্বরণে যদি গাড়ি চলে, সমত্বরণে যদি গাড়ি চলে এবং হচ্ছে আতিবেগ দিয়ে দেয়, সমত্বরণে যদি গাড়ি চলে এবং যদি আদিবেগ দিয়ে দেয় তখন এই যে দূরত্বের সূত্র হচ্ছে এটা। তো এখন আমি সূত্র যদি যে দুইটা পাইলাম সেই দুইটা হচ্ছে আগে একটু লিখি, যেই দুইটা সূত্র পাইলাম সেই দুইটা সূত্র আগে একটু লিখি, লিখার পরে হচ্ছে গিয়া আমরা কি করব, বাকি যে সূত্রগুলো কোথা থেকে আসছে সেটাও দেখব। সো দেখো এই দুইটা যদি লিখি তাহলে এই যে এখান থেকে আমাদের এই যে এস ইকুয়াল টু, আচ্ছা এখানে আবার প্লাস, এই যে এ কি প্লাস মাইনাস হইতে পারে না, সো এটার মতো চাইলে তুমি এস ইকুয়াল টু ইউটি প্লাস প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার লিখতে পারো। তো তুমি হচ্ছে আমার ওই আমার অধ্যায়ভিত্তিক সূত্র ব্যাখ্যা ওটা দেখবা। সো এখানে যদি লিখতে পারো, সো এখানে তুমি যদি লিখো তাহলে এখানে কি লেখা যায়, এখানে লেখা যায় হচ্ছে এই যে একটা সূত্র পাইছি হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা একটা সূত্র পাইছি। আর এখানে কি পাইছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই যে দুইটা সূত্র অলরেডি আমরা প্রমাণ করে ফেলছি। ওকে, সো এখন আমাদের আরেকটা সূত্র আসবে। সো দেখো একটু আগে যেটা দেখাইছিলাম যে, আচ্ছা একটু আগে দেখাইছিলাম কি বলতো, আচ্ছা আরেকটা জিনিস কি ছিল, গড়বেগ ভি, সেই গড়বেগ ভিটা কি ছিল, এই যে গড়বেগ ভি সমান সমান কিন্তু ছিল ইউ প্লাস ভি বাই টু। এই যে গড়বেগ ভি সমান সমান ছিল ইউ প্লাস ভি বাই টু, যেখানে ভি কি, এই যে ইউ ছিল হচ্ছে এই যে আদিবেগটা, আর ভি ছিল হচ্ছে শেষ বেগটা, আর এই ভি ছিল গড়বেগ। সো এখান থেকে আবার চাইলে তুমি কি লিখতে পারো, এই যে এস ইকুয়াল টু সমত্বরণের জন্য এসের আরেকটা সূত্র লিখতে পারো, সেটা হচ্ছে এই যে জাস্ট কি লিখছিলাম বলো তো, ভিটি লিখছিলাম না, এস ইকুয়াল টু এই যে ভিটি, ভি ছিল গড়বেগ, তো গড়বেগের জায়গায় গড়বেগের মান যদি এই মানটা বসায় দাও ইউ প্লাস ভি বাই টু, তার সাথে চলে আসবে একটা কি বলতো টি, ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। এই যে গ্রাফ রিলেটেড যত ম্যাথ আছে, গ্রাফ রিলেটেড যত ম্যাথ আছে সবগুলা ম্যাথ তুমি যদি করতে চাও, গ্রাফ রিলেটেড যত ম্যাথ আছে সবগুলা ম্যাথ যদি তুমি করতে চাও তাহলে তোমার জন্য ম্যান্ডেটরি ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এটা দিয়ে তুমি কি পেয়ে যাবে বলো তো, সরণ পেয়ে যাবা। কি পেয়ে যাবা, সরণ, মানে কতটুকু দূরত্বে সে গেল, এই যে এখান থেকে এই পর্যন্ত যে গেছে টোটাল কত ডিস্টেন্স গেছে সেটাই কি এস না, এস কি, এই যে এখান থেকে এই পর্যন্ত যে টোটাল ডিস্টেন্সটা গিয়েছিল সেটাই কি ছিল বলতো, এস না। তো এই যে এস, এস ইকুয়াল টু কি, এই যে ভিটি। সো ভিটি, ভি মানে কি গড়বেগ, সেটা ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। সো আমি এখান থেকে লিখে দিতে পারি এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এই যে এস এর একটা ফর্মুলা পাইছো। ওকে, এখন দেখো এই যে এস এর যদি এই ফর্মুলাটা পেয়ে যাও, এখন এখান থেকে আমরা আবার এখানে মডিফাই করে কি করতে পারি, মডিফাই করে একটু আগে আমরা এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি যে ফর্মুলাটা পাইছি না, ভি ইকুয়াল টু এটি যে ফর্মুলাটা পাইছি না সেটাকে স্কোয়ার যদি করে দেই সেখান থেকে আরেকটা ফর্মুলা আমরা পাবো। এই যে এখানে দেখো তো আমরা কি পাইছি, ভি ইকুয়াল টু পাইছি হচ্ছে ইউ প্লাস এটি। এখন বোথ সাইডকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে এখানে কি আসবে বলতো, ভি স্কোয়ার ইকুয়াল টু কি আসবে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ। আচ্ছা আমি আগে স্কোয়ারটা না করি, আগে তোমাকে বুঝাই। সেই যে ভি স্কোয়ার করলাম আর হচ্ছে ইউ প্লাস এটি, এটাকে কি করলাম স্কোয়ার করলাম, মানে উভয় পক্ষকে বর্গ করে দিলাম। তোমরা তো জানো উভয় পক্ষকে চাইলে কি করা যায়, বর্গ করা যায়। তো উভয় পক্ষকে বর্গ করি তাহলে এখানে ভি স্কোয়ারের জায়গায় ভি স্কোয়ারে থাকলো, আর এই পাশে আসবে হচ্ছে কি ইউ স্কোয়ার, এখানে আসবে হচ্ছে এ প্লাস বি। এই যে এ হচ্ছে ইউ প্লাস বি হচ্ছে এটি, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়বে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি এ স্কোয়ার মানে কি ইউ স্কোয়ার প্লাস টু, ফর্মুলা টু, এ মানে কি, এ মানে হচ্ছে ইউ, টু ইউ, ইউ স্কোয়ার প্লাস টু ইউ
মানে 2a b b মানে কি, b মানে হচ্ছে এটি, ঠিক আছে। ইউ স্কোয়ার প্লাস 2ab প্লাস প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে হচ্ছে এটি হোল স্কোয়ার। সো ভি স্কোয়ার ইকুয়াল টু এই যে ইউ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থেকে আমাদের আসতে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে এই যে ইউ স্কোয়ার প্লাস এখানে থাকলে হচ্ছে 2aut এভাবে লিখলাম, প্লাস এখানে আসবে হচ্ছে কি এ স্কোয়ার টি স্কোয়ার, এ স্কোয়ার টি স্কোয়ার। এখন এখান থেকে কি করা যায় বলো তো, এখান থেকে ভি স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে কি করা যায়, এই যে ইউ স্কোয়ার আছে তো ইউ স্কোয়ার জায়গায় ইউ স্কোয়ার রাখলাম, আর এখান থেকে 2aটাকে কমন নেওয়া যায়। এখানে একটা 2a আছে, এখানে 2a নাই, বাট 2aটাকে কমন নিছি। তাহলে আগে বলো এখান থেকে যদি 2aটাকে কমন নেই, তাহলে 2aটাকে কমন নিলে থাকে কি বলতো ইউটি, আর এখানে এ ছিল এ নিছি, তাহলে এখানে থাকবে আর এ একটা এ আর একটা টি স্কোয়ার। বাট এখানে কি 2 ছিল, 2 ছিল, যেটা ছিল না সেটা যদি কমন নিতে হয় সেটা দিয়ে কি করতে হয়, ভাগ করে দিতে হয়। এই যে হাফ দিয়ে আমি কি করে দিলাম, মানে 1/2 দিয়ে ভাগ করা, 2 দিয়ে 1/2 দিয়ে গুণ করা, 2 দিয়ে ভাগ করা, একই তো কথা। তো আমি জাস্ট 1/2 দিয়ে ভাগ করলাম। কেন কেন কেন, যদি কমন নেই, যেটা না থাকে সেটাও যদি কমন নিতে হয় তাহলে সেটা দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়, যাতে আবার গুণ করলে এটার সাথে মিলে যায়। যদি গুণ করে দেখো তো এখানে কি আসে 2aut, আর এখানে থাকবে একটা কি বলতো প্লাস 2aut প্লাস এই যে হাফ, এই যে যেহেতু এখানে 2 ছিল না 2 নিচে তাই 2 দিয়ে ভাগ করে দিচ্ছে হাফ এ টি স্কোয়ার। এই যে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা কি এস না, এটা হচ্ছে এস। সো এখান থেকে তুমি পাচ্ছ কি বলতো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a, এই যে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটার মানে কি এই যে এস, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, সো এস। সো এই যে আরেকটা ফর্মুলা পেয়ে যাচ্ছি কি ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2a এস। ওকে, আরেকটা ফর্মুলা পেয়ে যাচ্ছি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস। সো আবার এখানে এ প্লাস মাইনাস হইতে পারে, সো এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস ইউ স্কোয়ার 2as হইতে পারে। সো আমরা এখানে কয়টা ফর্মুলা শিখলাম, আর আরেকটা ফর্মুলা কিন্তু আগেই বহুত আগে শিখে আসছিলাম, যদি সমবেগ দেওয়া থাকে দূরত্ব বের করার সূত্র এস ইকুয়াল টু ভিটি। তাহলে দূরত্ব বের করার 3টা সূত্র পেলাম। প্রথম সূত্র হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। যদি আদিবেগ শেষবেগ সময় দেওয়া থাকে তাহলে আমরা সরণ বের করবো হচ্ছে এটা দিয়ে, আর যদি শুধুমাত্র আদিবেগ দেওয়া থাকে ত্বরণ দেওয়া থাকে তাহলে সরণ বের করবে এটা দিয়ে, আদিবেগ দেওয়া থাকে ত্বরণ দেওয়া থাকে তাহলে সময় শেষ বেগ বের করবে এটা দিয়ে। যদি এখান থেকে ভি ইউ বা এস যে কোনো একটা দেওয়া থাকে, সময় না দেওয়া থাকে, তাহলে এটা দিয়ে আমরা এও বের করতে পারবো, এসও বের করতে পারবো, ভিও বের করতে পারবো, ইউ বের করতে পারবো, এটা দিয়ে বের করবো। আর যদি বস্তুটা সমবেগে চলে, মানে বেগের মান বাড়েও না কমেও না, মানে ত্বরণ না থাকে, তখন সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। এটা কিন্তু কনফিউজ হয়েও না, ঠিক আছে, এস ইকুয়াল টু ভিটি, এটা কনফিউজ হয়েও না। একটা ছিল হচ্ছে আমাদের এস ইকুয়াল টু এই যে ভিটি লিখে যেটা প্রুফ করছিলাম, একটা ভি ছিল কি গড়বেগ, একটা ভি ছিল গড়বেগ, গড়বেগে কিন্তু ত্বরণ থাকে, ত্বরণ থাকার কারণেই হচ্ছে গড়বেগটা আমরা পাই। আর আরেকটা হচ্ছে এই ভি হচ্ছে সমবেগ, সমবেগে কিন্তু কোনো কি থাকে না, ত্বরণ থাকে না, যেইভাবে শুরু করে সেইভাবেই শেষ হয়। বাট এইটাতে ত্বরণ ছিল, ত্বরণ প্রত্যেক সেকেন্ডে পরিবর্তিত হয়ে, বেগের মান প্রত্যেক সেকেন্ডে পরিবর্তন হয়েছে, যার কারণে এই ভিটা ছিল গড়বেগ, আর এই ভিটা কি, এই ভিটা হচ্ছে সমবেগ। মনে রাখো, এটা মাথায় রেখো, এটা গুলানো যাবে না, ঠিক আছে। তো দেখো গতির সূত্রসমূহ আজকে আমরা দেখলাম। এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে, দেখো আজকে অলরেডি 1.5 ঘন্টার ক্লাস নিয়ে ফেলছি। এখন যদি আরো ক্লাস লেকচারটা বড় করি তাহলে হচ্ছে তোমাদের টাইমলি ক্লাসটা আপলোড দেওয়া হবে না। সো আমি ক্লাসটা এখনই আপলোড দিয়ে দিচ্ছি। তোমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ করব, পরন্ত বস্তুর সূত্র সহ আরও কিছু গ্রাফ আছে। তাহলে নেক্সট ক্লাসেই মানে লেকচার 4-এ এই চ্যাপ্টারের যত যাবতীয় বেসিক আছে সূত্র সহ প্রমাণ সহ সবগুলো বেসিক কিন্তু কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অভিকর্ষ রিলেটেড আরও কিছু সূত্র আছে, এই চ্যাপ্টারের সূত্রগুলো যদি ফেলতে চাও তাহলে অধ্যায়ভিত্তিক সূত্র ব্যাখ্যাটা দেখে ফেলো, ঠিক আছে, তাহলে সূত্রগুলো শিখে যাবা। আর হচ্ছে এই ছিল সূত্রগুলো কোথা থেকে আসছে, সেই কয়েকটা সূত্র আমি তোমাকে দেখাই দিছি। এখন জাস্ট আমি এখানে একটা জিনিস বলে দেই, এটা আমি কি বলছি বলতো, এটা সমত্বরণে দূরত্ব, এটা হচ্ছে সমত্বরণে দূরত্ব, সমত্বরণে দূরত্ব, এইটাও হচ্ছে সমত্বরণে দূরত্ব, আর এটা হচ্ছে সমত্বরণের শেষ বেগ, এটাও সমত্বরণের শেষ বেগ, আর এটা হচ্ছে সমবেগে দূরত্ব, এটা হচ্ছে সমবেগে। সমবেগ বললে এই সূত্রটা ফেলবা, সমবেগ বা ত্বরণ শূন্য যে কথাই শুনো, সমবেগ বললেই এই সূত্রটা ফেলবা। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাস যেটা হচ্ছে লেকচার 4, লেকচার 4-এ ইনশাল্লাহ চ্যাপ্টার 2 সব কিছু শেষ হয়ে যাবে। এরপর আমরা হচ্ছে সিকিউ এমসিকিউ ক্লাসগুলো করব। তো সবাই এই ক্লাসটা কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানাও। সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।